সেকেন্ড সেটটা রয়েছে সেই সেটটা সম্পর্কে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব। আরেকটা কথা বলে রাখি, এর আগে আমরা WBH এর ফার্স্ট সেট এবং WBTA টেস্ট পেপারের ফার্স্ট সেট অলরেডি করিয়েছি, সেই ভিডিওগুলো আমাদের চ্যানেলে রয়েছে, সেগুলো না দেখে থাকলে সেগুলো আগে তোমরা দেখে আসতে পারো। আরেকটা কথা বলে রাখি, এই সমস্ত টেস্ট পেপারের যে কোশ্চেনগুলোর PDF তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে জয়েন হয়ে যেতে পারো। তো চলো শুরু করা যাক। দেখো একের দাগের আই, ঠিক আছে? তাহলে আমাদের ফার্স্ট কোশ্চেন যেটা আলোচনা হবে সেটা হচ্ছে একের দাগের আই, ঠিক আছে? দেখো একের দাগের আই যে MCQগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আগে আলোচনা করা যাক। দেখো একের দাগের আইতে কি কোশ্চেন রয়েছে? একের দাগের আইতে বলছে যে 1 স্ট্যাট কুলম এর সমতুল্য আধান হলো 3 × 10⁹ কুলম, 10 EMU আধান, 1 ESU আধান নাকি 10 ESU আধান, ঠিক আছে? তো দেখো 1 স্ট্যাট কুলম বলছে আমাকে, তাই না? তাহলে আমাকে কি বলছে যে 1 স্ট্যাট কুলম, ঠিক আছে? 1 স্ট্যাট কুলম। এবারে 1 স্ট্যাট কুলম যখনই বলছে, দেখো স্ট্যাট কুলমটা কোন ইউনিট? স্ট্যাট কুলম কিন্তু হচ্ছে আমাদের আধানের হচ্ছে CGS ইউনিট, ঠিক আছে? আর এই স্ট্যাট কুলমটাকেই আমরা অনেক সময় ESU আধানও বলে থাকি, ঠিক আছে? কি বলে থাকি? ESU আধান বলে থাকি। তার মানে 1 স্ট্যাট কুলম = 1 ESU আধান হবে। তার মানে দেখো তোমার কোন অপশানটা সঠিক উত্তর হবে? দেখো অপশান নম্বর সিতে রয়েছে 1 ESU আধান। তাহলে 1 স্ট্যাট কুলম = কত হবে? 1 ESU আধান, ঠিক আছে? তাহলে অপশান নম্বর আই এর হচ্ছে কিন্তু তোমার সিটটা হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে। আই এর কোনটা? সিটটা হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে? চলে আসবো দেখো সেকেন্ড MCQতে। সেকেন্ড MCQ কি বলছে? সেকেন্ড MCQ বলছে দেখো 20 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলীয় ধারকের ধারকত্ব হলো 20 ফ্যারাড, 20 স্ট্যাট ফ্যারাড, 1/20 ফ্যারাড নাকি 10⁴ ফ্যারাড। এবারে দেখো কোনো একটা গোলীয় ধারক দিয়েছে, মানে আমাকে কোনো একটা গোলক বলে দিয়েছে যার ব্যাসার্ধ কত বলেছে, আর এর মানটা কত বলেছে? আর এর মানটা বলেছে 20 সেন্টিমিটার, তাই না? তাহলে 20 সেন্টিমিটার বলছে এই গোলকটা ধারকত্ব কত হবে? সবসময় খেয়াল রাখবে যখনই এই যে কোনো গোলকের ব্যাসার্ধ যখনই CGS এককে দেওয়া থাকবে, অর্থাৎ সেন্টিমিটার এককে দেওয়া থাকবে, তখনই ওর যে মানে ধারকত্বটা হবে সেটা এই ব্যাসার্ধের সঙ্গে সমান হয়ে যায়। তার মানে ওর 20 হবে। আর CGS পদ্ধতিতে হচ্ছে ধারকের একক কী হয়? না স্ট্যাট ফ্যারাড হয়। তার মানে 20 স্ট্যাট ফ্যারাড কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। তার মানে অপশান নম্বর কোনটা রাইট হবে? অপশান নম্বর বি ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে সেকেন্ডটার কোনটা হয়ে গেল? অপশান বি হচ্ছে সঠিক উত্তর হয়ে গেল। আশা করি বুঝতে পারলে। চলে আসবো আমরা দেখো 3 দাগের MCQতে। 3 দাগের MCQ কি বলছে? যে কোনো পরিবাহীর প্রবাহ মাত্রা 2% পরিবর্তন হলে বিভব প্রভেদের পরিবর্তন কত হবে, ঠিক আছে? তাহলে কোনো পরিবাহীর প্রবাহ মাত্রা 2% পরিবর্তন করা হচ্ছে। তার আগে আমি একটু ছবিটা এঁকে ফেলি, ছবিটা আঁকলে তোমরা কিন্তু বুঝতে পারবে, ঠিক আছে? দেখো ছবিটা কেমনভাবে হবে সরি, মনে করো যে আমার কাছে কোনো একটা রোধ রয়েছে ক্যাপিটাল R, ঠিক আছে? সেখানে আমি একটা ব্যাটারি যোগ করেছি, ঠিক আছে? কি যোগ করেছি? ব্যাটারি যোগ করেছি, V যোগ করেছি। তাহলে দেখো তড়িৎ প্রবাহটা কোন দিক থেকে কোন দিকে হবে? না এই দিক থেকে I যাবে আর এই দিক থেকে রিটার্ন করে আবার হচ্ছে ফিরে আসবে, ঠিক আছে? এবারে আমরা ওহমের সূত্র অনুযায়ী V = I × R জানি, V = I × R জানি, তাই তো? তাহলে এখান থেকে দেখো I সমান কত বেরোবে? V/R বেরোবে। এবার আমাকে দেখো কোশ্চেনে কি বলছে? কোশ্চেনে বলছে যে সরি, কোশ্চেনে বলছে দেখো কোনো পরিবাহীর প্রবাহ মাত্রা 2% পরিবর্তন হলো। তার মানে যদি আমি প্রাথমিক প্রবাহ মাত্রা I1 = 100 অ্যাম্পিয়ার ধরে নেই, তাহলে I2টা 2 অ্যাম্পিয়ার পরিবর্তন হয়েছে, ধরলাম 2 অ্যাম্পিয়ার বেড়ে গেছে। তার মানে কত হয়ে যাবে? 102 অ্যাম্পিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এখান থেকে দেখো I1 সমান কত বেরোবে? না I1 সমান বেরোবে, দেখো I1 এর মান দেওয়া আছে, তাই না? তাহলে এখান থেকে দেখো কী চাইছে আমাকে? যে হচ্ছে কোশ্চেনে কী চাইছে? কোশ্চেনে চাইছে যে হচ্ছে আমার হচ্ছে বিভব প্রভেদের পরিবর্তন কতটা হবে, তাই না? তাহলে এখান থেকে দেখো V = IR পেয়েছি। তাহলে V1 সমান কত হবে? I1 × R। I1 এর মান কত? 100 অ্যাম্পিয়ার। তাহলে 100 × কত হয়ে গেল? R। V2 সমান কত বেরোবে? I2 × R। I2 এর ভ্যালু কত? 102। তাহলে 102 × R হয়ে যাবে। তাহলে দেখো ভোল্টেজের পরিবর্তন কতটা ঘটছে? না ডেল্টা V সমান V2 - V1। তার মানে দেখো 102 R মাইনাস কত ঘটছে? 100 R। তার মানে আমি 2 R ভোল্টেজের পরিবর্তন পাচ্ছি। এবারে আমাকে জিজ্ঞেস করেছি কি যে বিভব প্রভেদের পরিবর্তন কত হবে? অপশান দেখো সব শতকরাতে দেওয়া আছে, তাহলে শতকরা বের করতে হবে। তাহলে শতকরা কত পরিবর্তন হবে? শতকরা পরিবর্তন ডেল্টা V পার্সেন্টেজ সমান কত হবে? না বৃদ্ধিটা বাই হচ্ছে প্রাথমিক যে বিভবটা ছিল কত? 100 R। তার মানে 100 R মাল্টিপ্লাই বাই কত হয়ে যাবে? মাল্টিপ্লাই বাই 100
পার্সেন্ট হয়ে যাবে। তাহলে দেখো আর ক্যান্সেল আউট হবে, 100 কেটে যাবে, শুধুমাত্র কত পড়ে থাকবে 2%। তাহলে 2%টাই তোমার সঠিক উত্তর। তার মানে কোন অপশানটা রয়েছে, দেখো অপশান নম্বর হচ্ছে ডি রয়েছে, দেখো তোমার হচ্ছে 2%। তাহলে 3-এর দাগের সঠিক উত্তর কত, 3-এর দাগের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি। ঠিক আছে, চলে আসবো আমরা 4-এর দাগের এমসিকিউতে, আইভি। ঠিক আছে, 4-এর দাগের এমসিকিউ কি বলছে একবার দেখে নেওয়া যাক। দেখো 4-এর দাগের এমসিকিউ কি বলছে, যে লোহার 20 বিন্দু 777 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, তাহলে লোহার 20 বিন্দু কত বলছে না, লোহার 20 বিন্দু বলছে 773 ডিগ্রি সেলসিয়াস, 773 ডিগ্রি সেলসিয়াস। এবার ওটাকে কত ডিগ্রিতে গরম করা হয়েছে না, থিটা ইজিক্যাল টু 8000 ডিগ্রি সেলসিয়াসে কী করা হয়েছে, গরম করা হয়েছে। দেখতে পাচ্ছ লোহার 20 বিন্দু যা, তার থেকে অনেক বেশি তাপমাত্রা দেয় কী করা হয়েছে, গরম করা হয়েছে। গরম করা হলে সেটা কি পদার্থে পরিণত হবে, অয়স্চম্বক পদার্থ, পরাচুম্বক পদার্থ, তিরস্চম্বক পদার্থ নাকি অর্ধপরিবাহী। ঠিক আছে, মনে রাখবে লোহা, ঠিক আছে, লোহা একটা অয়স্চুম্বক পদার্থ। ঠিক আছে, লোহা একটা কি না অয়স্চুম্বক পদার্থ। ঠিক আছে, লোহা কি মানে সাধারণ অবস্থাতে লোহা কি অবস্থাতে থাকে না অয়স্চুম্বক পদার্থতে থাকে, তার মানে কি ফেরোম্যাগনেটিক। ঠিক আছে, লোহা কি ফেরোম্যাগনেটিক পদার্থ। ঠিক আছে, যখনই মনে রাখবে কোনো ফেরোম্যাগনেটিক বা অয়স্চুম্বক পদার্থকে যখনই তুমি তার 20 বিন্দুর থেকে বেশি তাপমাত্রায় গরম করবে, সেটা পরাচুম্বকের মতো আচরণ করবে। কিসের মতো আচরণ করবে না পরাচুম্বকের মতো কিন্তু আচরণ করবে ওটা। ঠিক আছে, তার মানে সঠিক উত্তর কোনটা হবে, সঠিক উত্তর হবে তোমার অপশান নম্বর বি, পরাচুম্বক পদার্থ। তার মানে 4-এর দাগের অপশান বি হচ্ছে সঠিক উত্তর হয়ে গেল। চলে আসবো আমরা দেখো 5-এর দাগের এমসিকিউতে। দেখো 5-এর দাগের এমসিকিউ কি বলছে, 5-এর দাগের এমসিকিউ বলছে দেখো বোর ম্যাগনেটনের মান EH/4 পেম, 4টে অপশান দেওয়া আছে, বোর ম্যাগনেটনের মান কত হয়। দেখো বোর ম্যাগনেটন যেটা, সেটাকে আমরা পিএম দিয়ে প্রকাশ করি। পিএম সমান কত হয় না EH/4πm হয়। কত হয়, EH/4πm। ফিজিক্সের ক্ষেত্রে তুমি যদি এমসিকিউ সলভ করতে চাও বা তুমি যে কোনো অঙ্ক সলভ করতে চাও, তাহলে তোমাকে ফর্মুলাগুলো কিন্তু সবগুলো একদম মুখস্থ রাখতে হবে, তাহলে তুমি তাড়াতাড়ি করতে পারবে। ঠিক আছে, তাহলে পিএম ইজিক্যাল টু কত হলো EH/4πm। তার মানে কোন অপশানটা, দেখো অপশান নম্বর এতে রয়েছে, তার মানে 5-এর দাগের অপশান এ তোমার সঠিক উত্তর হয়ে গেল। ঠিক আছে, চলে আসবো আমরা দেখো 6-এর দাগের এমসিকিউতে। দেখো ভিআই চলে আসছে। 6-এর দাগের এমসিকিউ কি বলছে, দেখো 6-এর দাগের এমসিকিউ বলছে কোনটি সময়ের মাত্রা নয়, L/R, CR, √/LC নাকি LC। ঠিক আছে, এবারে দেখো যদি আমি মাত্রার কথা বলি, তাহলে আমাকে দেখো এখানে L, R আর C সমস্ত এই কম্বিনেশন দিয়ে রয়েছে, তাহলে প্রত্যেকটা আমাকে বের করে করে দেখতে হবে। ঠিক আছে, তার আগে বলি L এর মাত্রা কি হয়। ঠিক আছে, L এর মাত্রা যেটা হয় সেটা হচ্ছে L এর মাত্রা হয় mL² T⁻² I⁻², এটা হচ্ছে L এর মাত্রা। এবার যদি আমি R এর মাত্রা বলি, R এর মাত্রা কি হয় না mL² T⁻³ I⁻² হয়। যদি C এর মাত্রা বলি, C এর মাত্রা কি হয়, C এর মাত্রা হয় m⁻⁻1 L⁻² T⁻4 আর হচ্ছে I² হয়ে যায়। ঠিক আছে, যদি বলে এগুলো কোত্থেকে গেলো, তাহলে অনেকটা ডিটেলস হয়ে যাবে, সেগুলো সেজন্য আর বলছি না, মাত্রাগুলো বলে দিলাম। ঠিক আছে, যদি কারোর জানার ইচ্ছে থাকে তাহলে কমেন্ট করো, আমি একটা আলাদা করে ভিডিও বানিয়ে দেবো যেখানে L আর C এর মাত্রা কীভাবে বের করছি সেটা আমি এক্সপ্লেন করবো। ঠিক আছে, দেখো ফার্স্ট অপশান তাহলে আমার L/R আছে, তাহলে L/Rটাকে আগে চেক করা যাক। ঠিক আছে, তাহলে L/R যদি লিখি, দেখো L এর মাত্রা কি রয়েছে, এই মাত্রাটা, তাহলে দেখো লিখে ফেললাম mL² T⁻² I⁻² ডিভাইডেড বাই R এর মাত্রা কত আছে না এই যেটা, তাহলে mL² T⁻³ I⁻²। যদি খেয়াল করো ক্যান্সেল আউট হবে, L² ক্যান্সেল আউট হবে, I⁻² ক্যান্সেল আউট হবে। ওপরে দেখো T⁻² আছে, নিচে T⁻³ আছে। তার মানে দেখো এই মাত্রাটাকে আমি কিভাবে লিখতে পারি, নিচে 1/T⁻1 পরিমাণ বেশি রয়েছে, এবার T⁻1 ওপরে উঠলে কী হয়ে যাবে, শুধু টি হয়ে যাবে, তার মানে এটা তো সময়ের মাত্রা, তার মানে L/R কিন্তু অপশান আমার সঠিক উত্তর নয়, কারণ আমাকে জিজ্ঞেস করেছে কি যে কোনটি সময়ের মাত্রা নয়, এটা তো সময়ের মাত্রা বেরিয়ে গেল। তারপরে দেখো তারপরে যেটা রয়েছে আমার ক্ষেত্রে কি রয়েছে, C ইন্টু আর, তাহলে C ইন্টু আর বের করানো যাক। তাহলে CR যদি বের করি, C এর মাত্রা এটা, তাহলে m⁻1 L⁻² T⁻4 I² গুণিতক কত হবে আর এর মাত্রা এখানে দেওয়া আছে, আর এর মাত্রাটা লিখে ফেলি, তাহলে mL² T⁻³ আর I⁻²। এবারে দেখো m⁻1 আর m ক্যান্সেল আউট হবে, L⁻² L² ক্যান্সেল আউট হবে, I² I⁻² ক্যান্সেল আউট হবে, T⁻4 T⁻³ তার মানে একটা টি পড়ে থাকবে, তার মানে এটাও তো সময়ের মাত্রা, তার মানে এটাও আমার কিন্তু সঠিক উত্তর হবে না। তারপরে যেটা আছে দেখো √LC, তাহলে √LCটা বের করা যাক। √LC যদি আমি করি, √LC তাহলে
এল এর মান কত, এল এর মাত্রা কত, এল এর মাত্রা দেখো কত রয়েছে, এটা রয়েছে। তাহলে লিখে ফেলি এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 আই টু দি পাওয়ার -2 ইন্টু কত হবে সি এর মাত্রা, সি এর মাত্রা কত রয়েছে এখানে দেওয়া রয়েছে দেখো এম টু দি পাওয়ার -1 এল টু দি পাওয়ার -2 টি টু দি পাওয়ার 4 আর হচ্ছে আই স্কোয়ার। তার আবার কি রয়েছে, তার আবার √r রয়েছে, ঠিক আছে। দেখো এম আর এম টু দি পাওয়ার -1 ক্যান্সেল আউট হবে, এল স্কোয়ার এল টু দি পাওয়ার -2 ক্যান্সেল আউট হবে, আই টু দি পাওয়ার -2 আই স্কোয়ার ক্যান্সেল আউট হবে, টি টু দি পাওয়ার -2 টি টু দি পাওয়ার 4, তার মানে কত পড়ে থাকবে √r টি স্কোয়ার পড়ে থাকবে। এটা যদি আমি বর্গমূল করি তাহলে শুধুমাত্র কি পাবো, শুধুমাত্র এখান থেকে আমি টি পাবো, তার মানে এটাও তো সময়ের মাত্রা, এটাও কিসের মাত্রা, সময়ের মাত্রা, তাহলে এটাও হবে না। তারপরের অপশান দেখো বলছে কি শুধুমাত্র এলসি, তাহলে শুধুমাত্র এলসি যদি আমি বের করি তাহলে √r আমি করবো না, তার মানে কি বেরোবে টি স্কোয়ার, তার মানে ওটা কিন্তু সময়ের একক, সময়ের মাত্রা নয়, তার মানে সঠিক উত্তর কত হবে অপশান নম্বর ডি এলসি। একবার দেখে নাও, আশা করি বুঝতে পারলে। তাহলে 6 দাগের সঠিক উত্তর কত হয়ে গেল, অপশান নম্বর ডি কিন্তু হয়ে গেল তোমার এখানে, ঠিক আছে। তাহলে আমরা চলে আসবো এরপরে 7 দাগের এমসিকিউতে, ঠিক আছে। সরি, চলে আসছি দেখো 7 দাগের এমসিকিউ ভিআই। এবার দেখো 7 দাগের এমসিকিউ কি বলছে, 7 দাগের এমসিকিউ কি বলছে দেখো, 7 দাগের এমসিকিউ যেটা বলছে সেটা একবার খেয়াল করো। 7 দাগের এমসিকিউ কি বলছে দেখো, 7 দাগের এমসিকিউ বলছে দেখো যে ইন্ডাকশান ফার্নেসে কিসের প্রয়োগ করা হয়। তো ইন্ডাকশান ফার্নেসে কিসের প্রয়োগ করা হয়, সবসময় মনে রাখবে ইন্ডাকশান ফার্নেসে হচ্ছে ঘূর্ণি প্রবাহের প্রয়োগ করা হয়, ঠিক আছে, ঘূর্ণি প্রবাহ। তাহলে 6 দাগের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নম্বর সি। চলে আসবো দেখো আমরা 8 দাগের কোশ্চেনে, সরি 7 দাগের কোশ্চেনে। আচ্ছা এটা আচ্ছা 6 দাগেটা ছেড়ে এলাম, সরি 6 দাগে, তাহলে এটা 7 দাগের হচ্ছে অপশান সি হলো। 6 দাগেটা আমি নিচে করে দিচ্ছি। ভিআই দেখো, ভিআই কি বলছে না, ভিআই তো হলো কোনটা সময়ের মাত্রা না 7, ঠিক আছে। তাহলে এধারে কোনটা করলাম, এধারে ভিআই হলো, ঠিক আছে। তাহলে দেখো তাহলে চলে আসবো আমরা 8 দাগের কোশ্চেনে, ঠিক আছে। 8 দাগের কোশ্চেন চলে আসছে। 8 দাগের কোশ্চেন কি বলছে দেখো, বায়ুশূন্য স্থানে ইএম তরঙ্গের বেগ কত হয়, মানে ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গের বেগ কত হয়। মনে রাখবে বায়ুশূন্য স্থানে ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গের বেগ সি সমান হয় 1/√r μ0 ইন্টু এপসিলন নট, কত হয় μ0 ইন্টু এপসিলন নট, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর কোনটা হবে, সঠিক উত্তর হয়ে যাবে অপশান নম্বর বি, ঠিক আছে। তাহলে 8 দাগের অপশান বি হচ্ছে সঠিক উত্তর হয়ে গেল, ঠিক আছে। চলে আসবো দেখো আমরা 9 দাগের কোশ্চেনে, ঠিক আছে। যদি আমরা চলে আসছি কত দাগে, আইএক্স, অর্থাৎ 9 দাগের কোশ্চেন। 9 দাগের কোশ্চেন কি বলছে দেখো, যে বই পড়তে অসুবিধা হলে কোন ধরনের লেন্স ব্যবহার করা উচিত। বই পড়তে অসুবিধা হলে কোন ধরনের লেন্স ব্যবহার করা উচিত, উত্তল লেন্স, অবতল লেন্স, উত্তল সমতল লেন্স, নাকি কোনোটিই নয়, ঠিক আছে। তাহলে বই পড়তে অসুবিধা হচ্ছে মানে এটা কোন ধরনের ত্রুটি, এটা কিন্তু দীর্ঘ দৃষ্টি ত্রুটি। কি বলা হয় এটাকে, দীর্ঘ দৃষ্টি ত্রুটি বলা হয়, যাকে ইংরেজিতে কি বলা হয়, ইংরেজিতে বলা হয় হাইপার মেট্রোপিয়া। কি বলা হয়, হাইপার মেট্রোপিয়া, ঠিক আছে। এই ত্রুটিটা কি না, এই ত্রুটিটা হচ্ছে যখন কোনো ব্যক্তি দূরের জিনিস ভালো দেখতে পায় কিন্তু কাছের জিনিস দেখতে পায় না। এবার বই পড়তে গেলে তোমায় কী করতে হবে, কাছের জিনিস দেখতে হবে, ছোটো ছোটো অক্ষরগুলো দেখতে হবে, তখন যে ত্রুটিটা দেখা যাবে তাকে দীর্ঘদৃষ্টি ত্রুটি বা হাইপারমেট্রোপিয়া বলা হচ্ছে। এটাকে সারাতে গেলে আমাদের যে লেন্সটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে উত্তল লেন্স। সেটা কি, উত্তল লেন্স। তাহলে সঠিক উত্তর কোনটা হবে, আইএক্সেরটা অপশান এ হচ্ছে তোমার সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে আইএক্সের অপশান এ হচ্ছে সঠিক উত্তর হয়ে গেল, ঠিক আছে। চলে আসবো দেখো এক্সের দাগের কোশ্চেন। এক্সের দাগের কোশ্চেন কি বলছে দেখো, এক্সের দাগের কোশ্চেন বলছে দেখো আলোর সমবর্তনে প্রমাণ হয় এটি অনুদৈর্ঘ্য তরঙ্গ, তির্যক তরঙ্গ, আলোর কম্পাঙ্ক সর্বাধিক, আলোর বেগ সর্বাধিক। দেখো আলোর সমবর্তনে যেটা প্রমাণ হয় সেটা কি না, আলোর সমবর্তনে প্রমাণ হয় এটা হচ্ছে একটা তির্যক তরঙ্গ। কি প্রমাণ হয়, এটা একটা তির্যক তরঙ্গ। তার মানে অপশান নম্বর কত হয়ে যাবে, অপশান নম্বর তোমার হচ্ছে বি হয়ে যাবে সঠিক উত্তর। তাহলে এক্সের কি হয়ে গেল, বি হয়ে গেল সঠিক উত্তর, ঠিক আছে। চলে আসবো আমরা দেখো এক্স আই অর্থাৎ 11 দাগের কোশ্চেনে। 11 দাগের কোশ্চেন কি বলছে, একটি প্রোটন ও একটি আলফা কণার গতিশক্তি সমান। তার মানে কি, তাহলে আলফা কণার গতিশক্তিকে আমি মনে করলাম, গতিশক্তিকে আমি মনে করলাম হচ্ছে, মনে করো গতিশক্তি সমান ই ধরছি। তাহলে আলফা কণার গতিশক্তি, প্রোটনের গতিশক্তি ইপি মনে করলাম, আর আলফা কণার গতিশক্তি ই আলফা মনে করলাম। দুটো কি বলছে, সমান বলছে। সমান হলে এদের ডি বগলি তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত কত। তাহলে ডি বগলি তরঙ্গ দৈর্ঘ্য অনুপাত বের করতে হবে। ডি বগলি তরঙ্গ দৈর্ঘ্য কী হয়, ডি বগলি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সমান H/mv হয়, H/mv হয়। আবার আমরা গতিশক্তি সমান কি জানি, গতিশক্তি সমান জানি ই সমান ½ mv², তাই তো, ½ mv² জানি। তাহলে এটাকে এভাবে লেখা যেতে পারে, দেখো mv তার হোল স্কোয়ার বাই 2m লেখা যেতে পারে। দেখো m² হবে, একটা m আছে ক্যান্সেল আউট হয়ে mv² থাকবে আর নিচে 2 থাকবে। তার মানে দেখো mv² বাই 2m লেখা গেল। এবার কোনাকুনি গুণ করো, দেখো mv² ইর নিচে 1 আছে, তাহলে mv² আর ই গুণ করলে তাহলে শুধু mv² থাকবে, ঠিক আছে, সমান দেখো 2m ইন্টু ই বেরোবে, তাই না। তাহলে এখান থেকে দেখো mv সমান স্কোয়ার ছিল, ওপারে গিয়ে √ওভার হয়ে যাবে, তাহলে √2me হয়ে গেল। তাহলে ল্যামডা সমান H/mv বেরিয়েছিল, mvর ভ্যালু 2me বেরোলো, তাহলে mvর
পির জায়গায় আমি কত লিখতে পারি, √2m লিখতে পারি। তাহলে ল্যামডা সমান তখন h/√, কত হয়ে যাবে, 2me হয়ে যাবে। ঠিক আছে, এবারে দেখো এইচ তো প্লাঙ্কের কনস্ট্যান্ট, মানে একটা এর ধ্রুবক, কনস্ট্যান্ট ভ্যালু সবসময় থাকে। দেখো 2টাও কনস্ট্যান্ট, ইটা কি, ইটা হচ্ছে এনার্জি, এনার্জিটা আবার কি বলে দিয়েছি, প্রোটন আর আলফার এনার্জি সমান, তার মানে এটারও কোনো ভ্যালু নেই। তাহলে ল্যামডার সঙ্গে দেখো কেবলমাত্র 1/√m আকারে কিন্তু পরিবর্তন ঘটবে। তার মানে আমি এখান থেকে লিখতে পারি ল্যামডা প্রপোর্শনাল টু 1/√m। ঠিক আছে, এবারে দেখো আমি যদি প্রোটনের কথা বলি ল্যামডা পি, ঠিক আছে, ল্যামডা পি বাই ল্যামডা আলফা করি, তাহলে ল্যামডা পির মান কত, 1/√, এবার এম হচ্ছে প্রোটন ডিভাইডেড বাই 1/√m হচ্ছে আলফা, সমান দেখো 1/√, কত বেরোবে না, যদি আমি প্রোটনের ভর যদি 1 একক ধরে নিই, একটা প্রোটনের ভর আমি মনে করো 1 ইউনিট ধরে নিলাম, ঠিক আছে, তাহলে ওই যে আলফা কোণাটা আছে তার ভর কত বেরোবে, তার ভর 4 ইউনিট বেরোবে, কত বেরোবে, 4 ইউনিট বেরোবে। ঠিক আছে, কারণ তোমরা জানো আলফা কোণার সংকেত কী হয়, 2He4 হয়, তাই না। তাহলে দেখো 1/√, হচ্ছে কত হয়ে গেল, 1 হয়ে গেল। ঠিক আছে, ডিভাইডেড বাই কত হবে, 1/√4 হবে, তার মানে উপরে 1 আসছে, নিচে কত আসছে, 1/2 আসছে, উল্টে গেলে কত হবে, 2/1 হবে, তার মানে কত বেরোবে, 2:1। তাহলে দেখো সঠিক উত্তর কত হবে, 2:1। দেখো কোন অপশানটাতে রয়েছে 2:1, দেখো অপশান এতে রয়েছে 2:1, তার মানে XI এর সঠিক উত্তর কত হয়ে গেল, অপশান নম্বর এ কিন্তু এর সঠিক উত্তর হয়ে গেল। ঠিক আছে, চলে আসবো আমরা দেখো 12 দাগের কোশ্চেনে। ঠিক আছে, তাহলে আমরা চলে আসছি এবার কত দাগের কোশ্চেনে, 12 দাগের কোশ্চেনে। ঠিক আছে, দেখো 12 দাগের কোশ্চেন যদি আমরা বলি, দেখো 12 দাগের কোশ্চেন কি বলছে, যে নিউক্লিয়ন প্রতি ভর বিচ্যুতিকে বলা হয়, নিউক্লিয়ন প্রতি ভর বিচ্যুতি। ঠিক আছে, দেখো মোট ভর বিচ্যুতি যদি আমি ΔM মনে করি, আর নিউক্লিয়নের সংখ্যা, ঠিক আছে, নিউক্লিয়নের সংখ্যা বা আমি মনে করলাম অ্যাটমিক মাস মনে করলাম, অর্থাৎ ভর সংখ্যা মনে করলাম, ভর সংখ্যা সমান মনে করলাম কত না A, তাহলে এই ΔM/, এটাকে আমরা কি বলি, সমাবেশ ভগ্নাংশ বলি, কি বলি, সমাবেশ ভগ্নাংশ। ঠিক আছে, তাহলে ΔM/A কে কি বলি, সমাবেশ ভগ্নাংশ। তাহলে এটা কি, এ ভর সংখ্যা মানে কি, এর মধ্যে প্রোটন আছে আর নিউট্রন আছে, এটাই তো ওর হচ্ছে নিউক্লিয়ন, কারণ নিউক্লিয়ন আমরা কাকে বলি, প্রোটন আর নিউট্রন সংখ্যাকে একত্রে আমরা নিউক্লিয়ন বলি, নিউক্লিয়ন সংখ্যা। তাহলে দেখো কি বলছিল, যে নিউক্লিয়ন প্রতি ভর বিচ্যুতিকে কি বলা হয়, তাহলে ΔM/A, তাহলে সেটাকে আমরা কি বলছি, সমাবেশ ভগ্নাংশ। তার মানে সঠিক উত্তর কোনটা হবে, অপশান নম্বর বি হয়ে যাবে। তাহলে 12 দাগের সঠিক উত্তর হয়ে গেল কোনটা, অপশান নম্বর বি কিন্তু সঠিক উত্তর হয়ে গেল। ঠিক আছে, তারপরে দেখো আমরা চলে আসবো কত দাগের কোশ্চেনে, না হচ্ছে আমাদের 13 দাগের কোশ্চেনে। ঠিক আছে, XIII 13 দাগের কোশ্চেন কি বলছে, দেখো 13 দাগের কোশ্চেন বলছে, দেখো নিউক্লিয়ন প্রতি, আচ্ছা এটা হয়ে গেছে, নিচের কোনটি সম্মুখ বায়াসে আছে। ঠিক আছে, দেখো সম্মুখ বায়াসে কখন থাকবে আর হচ্ছে বিপরীত বায়াসে কখন থাকবে সেটা একটু বোঝো। ঠিক আছে, দেখো এরকম যদি আমি একটা ডায়োড আঁকি, এটা হচ্ছে PN ডায়োড, কারণ হচ্ছে এই প্রান্তটা P আর এই প্রান্তটা N। এবারে P এর মেজরিটি যে আধান বাহক হয় সেটা হচ্ছে তোমার কি হোল হয়, আর N এর যে মেজরিটি আধান বাহক হয় সেটা হচ্ছে তোমার কি ইলেকট্রন হয়, সেটা তোমার কি হয়, ইলেকট্রন। এবারে যখন আমি P প্রান্তে পজিটিভ দিলাম, N প্রান্তে নেগেটিভ দিলাম, তখন কি ঘটনা ঘটছে, দেখো পজিটিভ যাচ্ছে P প্রান্তের বেশিরভাগ যে সংখ্যাগুরু আধান বাহক সেটাকে হোলও আমরা জানি কি হয়, পজিটিভ হয়, তাই না, হোল পজিটিভ হয়, ইলেকট্রন নেগেটিভ হয়, তাহলে পজিটিভকে কি করবে, বিকর্ষণ করবে, তার মানে এখান থেকে আধানগুলোকে সরিয়ে দিতে চাইবে, আর N প্রান্তটা নেগেটিভ পেয়েছে, ফলে এই পজিটিভটাকে ও সহজে কি করবে, সহজে হচ্ছে আকর্ষণ করবে নিজের দিকে, যার ফলে হোলগুলো খুব সহজে P থেকে N এর দিকে যেতে পারবে, তার মানে তড়িৎ প্রবাহ তখন কি হবে, ভালো হবে। এটাকেই আমরা বলছি কি, সম্মুখ বায়াস, এটাকে আমরা কি বলছি, সম্মুখ বায়াস। তার মানে সম্মুখ বায়াসের ক্ষেত্রে, ঠিক আছে, সম্মুখ বায়াসের ক্ষেত্রে যদি আমরা বলি, তাহলে P সাইডটা কি পাবে, পজিটিভ দিতে হবে, আর N সাইডটাকে নেগেটিভ দিতে হবে, আর ঠিক উল্টোটা করলে তখন আমরা বিপরীত বায়াস বলে থাকি, অর্থাৎ তখন P সাইডটায় নেগেটিভ আর N সাইডটায় পজিটিভ দিলে কি হবে, P সাইডে নেগেটিভ দিলে দেখো হোল তো পজিটিভ, ওকে আকর্ষণ করে ধরে রাখবে, যেতে দেবে না, আর ওদিকে আবার যদি পজিটিভ দিয়ে দিই, ও অলরেডি হোলকে আবার কি করবে, বিকর্ষণ করবে, যার ফলে হোলটা কিন্তু P থেকে N পর্যন্ত খুব সহজে যেতে পারবে না। ঠিক আছে, এটা কি আমরা বিপরীত বায়াস বলছি। তা আমার এখানে কোশ্চেনে কি বলছে, আমার এখানে কোশ্চেনে বলছে যে নিচের ছবিগুলোর মধ্যে কোনটা সম্মুখবর্তী বায়াসে আছে। ঠিক আছে, তাহলে সম্মুখবর্তী বায়াসে থাকতে গেলে Pটাকে পজিটিভ দিতে হবে, Nটাকে নেগেটিভ দিতে হবে, তাহলে একটা
একটা দেখা যাক। দেখো অপশান ডিতে দুটোই গ্রাউন্ড করা আছে, মানে দুটোর ভ্যালুই 0, তাহলে ওটা তো থাকবে না। অপশান সিতে দেখো পিতে দেখো -2 ভোল্ট আর এনতে দেখো 2 ভোল্ট, তার মানে এন পজিটিভ পেয়েছে, পি নেগেটিভ পেয়েছে, তাহলে তো হবে না, কারণ পি পজিটিভ আর এন নেগেটিভ পেতে হবে। অপশান বিতে দেখো পি সাইডটা -2 ভোল্ট পেয়েছে, এটা গ্রাউন্ড হয়েছে, গ্রাউন্ড হয়েছে মানে 0, 0-র তুলনায় এটা কি মাইনাস পেয়ে গেছে, মানে পি মাইনাস পেয়েছে আমি বলতে পারি, তার মানে এটাও হবে না, তার মানে অপশান এ হবে। দেখে নিই একবার, দেখো এন সাইড -2 ভোল্ট পেয়েছে, পি সাইড -1 ভোল্ট পেয়েছে। দেখো -2 এর রেসপেক্টে কিন্তু -1 ভোল্টটা কি পজিটিভ, তাই না? তার মানে পি সাইড পজিটিভ পেয়েছে, এন সাইড নেগেটিভ পেয়েছে, তার মানে এটাই কি রয়েছে সম্মুখবর্তী বায়াসে রয়েছে। অর্থাৎ 13 দাগের সঠিক উত্তর কত হবে? অপশান নম্বর এ হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, 13 দাগের কি হয়ে গেল? অপশান নম্বর এ কিন্তু সঠিক উত্তর হয়ে গেল। ঠিক আছে, চলে আসবো আমরা 14 দাগের কোশ্চেন, XIV। ঠিক আছে, 14 দাগের কোশ্চেন যদি বলি, লাস্ট কোশ্চেন আমাদের MCQ কি বলছে দেখো, একটি প্রেরক অ্যান্টেনার উচ্চতা 320 মিটার হলে এর সম্প্রচার পরিসীমা কত হবে? ঠিক আছে, তাহলে প্রেরক অ্যান্টেনার উচ্চতা মনে করো এইচ সমান কত বলছে? 320 মিটার। ঠিক আছে, আর সূত্র যেটা হয় সম্প্রচার পরিসীমা সূত্র যেটা হয় D সমান √2RH। ডিটা হচ্ছে সম্প্রচার সীমা, আরটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, আর এইচটা কি? এইচটা হচ্ছে অ্যান্টেনার উচ্চতা। ঠিক আছে, সরি, দেখো তাহলে 320 মিটার, আর পৃথিবীর ব্যাসার্ধ কত হয়? আর সমান দেখো 6400 কিলোমিটার হয়। ঠিক আছে, তাহলে এটা কিলোমিটারে আছে, এটাকে তাহলে আমি কিলোমিটারে নিয়ে চলে যাই। 320 মিটার মানে 320 বাই কত হবে? 320 বাই 1000 হবে, তার মানে 320 ইন্টু 10⁻⁴ কত লিখতে পারি? বা 320 বাই 1000 লেখো, কোনো অসুবিধা নেই, 1000 কিলোমিটার হয়ে গেল। ঠিক আছে, তাহলে ভ্যালুগুলো বসাই, তাহলে √, দেখো 2 আছে লিখলাম, আর এর মান কত? 6400 গুণিতক এইচের মান কত না 320 বাই হচ্ছে 1000। ঠিক আছে, অ্যান্সার কিসে বেরোবে? অ্যান্সার কিলোমিটারে বেরোবে, যেহেতু সবগুলো আমি কিলোমিটারে নিয়েছি। তাহলে দেখো এইখান থেকে একটা শূন্য কেটে গেল, এই দুটো শূন্য কেটে গেল। তাহলে দেখো √, কত থাকছে? দেখো √, থাকছে দেখো 64 আমি রেখে দিলাম, গুণিতক 32 আর 2 গুণ করলে 64 হবে, তাহলে √, 64 গুণিতক 64, তার মানে একটা 64 বেরোবে, তার মানে সঠিক উত্তর কত হবে? 64 কিলোমিটার। কোন অপশানে রয়েছে? দেখো অপশান নম্বর রয়েছে এতে রয়েছে, দেখো 64 কিলোমিটার, তার মানে অপশান নম্বর এ তোমার হয়ে গেল এখানে সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আমরা সমস্ত কিন্তু MCQগুলো সলভ করে ফেললাম। চলে আসবো আমরা পরের 1 দাগের কোশ্চেনে। ঠিক আছে, দেখো চলে আসছি আমরা পরের 1 দাগের কোশ্চেনে। ঠিক আছে, দেখো 2-1। ঠিক আছে, 2-1, 2-1 আই কি বলছে? যে 2 আই বলছে দেখো কোন প্রকার চৌম্বক পদার্থের ক্ষেত্রে মিউ আর মাছ গ্রেটার দেন 1 হবে। তাহলে মনে রাখবে মিউ আর মাছ গ্রেটার দেন 1 কাদের ক্ষেত্রে হয়? এটা হচ্ছে অয়স চুম্বক পদার্থের ক্ষেত্রে হয়। কার ক্ষেত্রে হয় না? অয়স চুম্বক পদার্থ। ঠিক আছে, অয়স চুম্বক পদার্থ যাকে ইংরেজিতে কি বলা হয়? ইংরেজিতে বলা হয় যাকে ফেরোম্যাগনেট। ঠিক আছে, হ্যাঁ, আচ্ছা, এর সঙ্গে আরও কিছু তোমাকে ডিটেলস বলে দিই। মিউ আর শুধু যদি গ্রেটার দেন 1 বলে, সেটা কার ক্ষেত্রে হয়? সেটা হচ্ছে তোমার পরাচৌম্বক পদার্থের ক্ষেত্রে হয়। কাদের ক্ষেত্রে হয়? পরাচৌম্বক পদার্থের ক্ষেত্রে, যাকে ইংরেজিতে বলা হয়, বলি আমরা প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স। ঠিক আছে, আর মিউ আর লেস দেন 1 কার ক্ষেত্রে হয়? সেটা হচ্ছে তোমার একটাই পড়ে রয়েছে বাকি, সেটা হচ্ছে তিরস্চুম্বক পদার্থের ক্ষেত্রে, যাকে ইংরেজিতে আমরা বলি ডায়াম্যাগনেটিক। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে এর ক্ষেত্রে সঠিক উত্তর কোনটা হবে? অয়স্চুম্বক পদার্থ। আর বাদ বাকি দুটো আমি বলে দিলাম, যদি এখান থেকে শর্ট কোশ্চেন আসে তোমরা লিখতে পারবে। ঠিক আছে, তারপরে চলে আসবো 2 আই এর অথবার কোশ্চেনটা। দেখো অথবার কোশ্চেন কি বলছে, সরি, অথবার কোশ্চেন বলছে দেখো অ্যামমিটার ও মিলি অ্যামমিটারের মধ্যে কার রোধ বেশি? ঠিক আছে, অ্যামমিটার আর মিলি অ্যামমিটারের মধ্যে কার রোধ বেশি? দেখো এটা করা যায়, এটার অ্যাকচুয়ালি অ্যান্সার হবে মিলি অ্যামমিটার, কিন্তু কেন হবে সেটাই বড় কথা, তাই না? তাহলে দেখো অ্যামমিটার এবং মিলি অ্যামমিটার কে আমরা কি বলছি যে হচ্ছে কার রোধ বেশি না মিলি অ্যামমিটার রোধ বেশি? কেন বলছি সেটা একটু খেয়াল করো। দেখো কোনো গ্যালভানোমিটারকে যদি আমি অ্যামমিটারে পরিবর্তন করতে চাই, তাহলে আমায় কি করতে হবে? তাহলে আমায় করতে হবে যেটা, যে মনে করো আমার কাছে এখানে একটা গ্যালভানোমিটার রয়েছে যার রোধ হচ্ছে জি। ঠিক আছে, এর সঙ্গে সমান্তরাল সমবায়ে একটা শান্ট লাগাতে হবে, মানে অল্প মানে রোধ লাগাতে হবে, সেটা মনে করলাম আমি এস। ঠিক আছে, এবারে মনে করছি যে মোট প্রবাহ যাচ্ছে আই। দেখো আই গিয়ে এখানে গিয়ে দুটো ভাগে ভাগ হবে, তাই না? তাহলে মনে করলাম গ্যালভানোমিটারের ভেতর দিয়ে প্রবাহটা যাচ্ছে আইজি, আর শান্টের ভেতর দিয়ে যাচ্ছে আই মাইনাস আইজি, কারণ টোটালটা আই ছিল, তার মধ্যে আইজি এখান থেকে বেরিয়ে যাচ্ছে, তাহলে এখান থেকে আই মাইনাস আইজি যাচ্ছে। ঠিক আছে,
বুঝতে পারলে কি বললাম? তাহলে দেখো এখানে যদি এবারে আমি হচ্ছে ফর্মুলা লাগাই, তাহলে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে রোধ কত যাচ্ছে? গ্যালভানোমিটারের মধ্য দিয়ে রোধ যাচ্ছে কত? IG ইন্টু জি সমান দেখো শান্টের ভেতর দিয়ে কত রোধ যাচ্ছে না I মাইনাস IG ইন্টু এস। এটা কোন সূত্র বলো তো? এটা কিরচপের দ্বিতীয় সূত্র, অর্থাৎ কিরচপস ভোল্টেজ ল যেটা বলে। ভোল্টেজ লটা কী ছিল না কোনো বর্তনীতে, কোনো বদ্ধ বর্তনীতে কোনো বৈদ্যুতিক হচ্ছে উপাদানগুলির রোধ এবং তার সংশ্লিষ্ট প্রবাহ মাত্রার গুণফলের বীজগাণিতিক যোগফল শূন্য হয়। এবার এখানে প্রবাহ মাত্রা এদিকে যাচ্ছে, তার মানে IG ইন্টু জি, তারপর এখানে প্রবাহ মাত্রা উল্টো দিকে, তার মানে IG ইন্টু জি মাইনাস এটা হতো, সেটাকে আমি উপরে নিয়ে গিয়ে প্লাস করে দিচ্ছি। বুঝতে পারলে? তাহলে এখান থেকে দেখো কি পাচ্ছি যে এখান থেকে যেটা পাবো যে IG ইন্টু জি সমান ওদের গুণ করে ফেলো, গুণ করে ফেললে কত হবে? I ইন্টু এস মাইনাস IG ইন্টু এস। ঠিক আছে, তাহলে IG ইন্টু জি পড়ে থাকলো আমার কাছে। ঠিক আছে, আর IGSটাকে এপারে নিয়ে নাও, তাহলে মাইনাস IGS ছিল, এপারে এসে IG প্লাস হয়ে গেল। ঠিক আছে, IGSটা প্লাস হয়ে গেল, ওপারে IS আমার পড়ে রয়েছে। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো আমি দুটোতে IG আছে, IGটাকে কমন নিয়ে নেবো। IGটাকে যদি কমন নেই, ভেতরে কত থাকবে? G প্লাস এস থাকলো, সমান কত? I ইন্টু এস। এখান থেকে দেখো G প্লাস এস সমান কত বেরোবে না IS বাই IG বেরোলো। IS বাই কত বেরোলো? IG। ঠিক আছে, IS বাই কত বেরোলো? IG। ঠিক আছে, এবারে এটা হচ্ছে অ্যামমিটারের কথা যদি আমি বলি, অ্যামমিটারের রোধ কত হবে? অ্যামমিটার রোধ দেখো এখানে দেখো গ্যালভানোমিটার রয়েছে আর শান্ট রয়েছে, এই দুটোর মিলিত যে রোধটা হবে সেটাই হচ্ছে আমার পুরো অ্যামমিটারের রোধ হবে, কারণ এটা পুরোটাই একটা অ্যামমিটার, তাই না? তাহলে দেখো এখানে দেখো জি আর এসটা কিসে রয়েছে? সমান্তরাল সমবায়ে রয়েছে। যে তুল্য রোধ যদি আমি আর ড্যাশ মনে করি, তাহলে কত বেরোবে? 1/r ড্যাশ সমান 1/g প্লাস 1/s। তাহলে দেখো GS তোমার এলসিএম হবে, উপরে কত আসবে? G প্লাস এস। এটাই তাহলে আমার হচ্ছে 1/r ড্যাশ। তাহলে আর ড্যাশ সমান কত হবে না GS বাই জি প্লাস এস। এটাই হবে কিন্তু আমাদের অ্যামমিটারের রোধ। ঠিক আছে, এটাই কী হবে? অ্যামমিটারের রোধ হবে। তার মানে দেখো এখানে যদি আমি ক্যালকুলেশন করি কি পাবো না ইমপ্লাইজ দ্যাট দেখো জি প্লাস এস সমান IS বাই IG বেরিয়েছে। ঠিক আছে, হ্যাঁ IS বাই IG বেরিয়েছে। এবারে দেখো এই যে IGটা বেরিয়েছে, এখানে অসুবিধা কিছু নেই, IG বেরিয়েছে। এইবারে দেখো জি প্লাস এস আমার থাকলো, জি প্লাস এস আমার থাকলো। এবারে দেখো তার নিচে কত আনতে হবে? আমাকে GS আনতে হবে। কত আনতে হবে? GS আনতে হবে। তাহলে GS দিয়ে এপাশে ভাগ করে দিলাম, তার মানে ওপাশেও আমায় কী করতে হবে? GS দিয়ে ভাগ করতে হবে। তাহলে IG ইন্টু কত হলো? GS। তাহলে দেখো SS ক্যান্সেল আউট হবে। এবার এটাকে যদি আমি উল্টে দিই, কত পাবো না GS বাই জি প্লাস এস সমান কত পাবো না IG ইন্টু জি বাই আই। ঠিক আছে, এটাই হচ্ছে আমার মিলি অ্যামমিটারের রোধ। এটা আমার কি? মিলি অ্যামমিটারের রোধ, সরি অ্যামমিটারের রোধ। তাহলে আর অ্যামমিটার সমান কত হয়ে গেল? IG ইন্টু জি বাই আই হয়ে গেল। ঠিক আছে, এবারে যদি আমরা মিলি অ্যামমিটারের গল্পে চলে আসি, ঠিক আছে, মিলি অ্যামমিটারের গল্পে চলে আসি, তাহলে মিলি অ্যামমিটারের গল্পটা কীরকম হবে না মিলি অ্যামমিটারের ক্ষেত্রে এই যে আইটা ছিল, সে এখন কত মাপবে না I ইন্টু 10⁻³ মাপবে। মিলি অ্যাম্পিয়ার মানে 10⁻³ হয়। তাহলে সেক্ষেত্রে দেখো পুরো ইকুয়েশানটা সেমই থাকবে, শুধুমাত্র এসটা পরিবর্তন করতে হবে, কারণ আমি মিলি অ্যামমিটারে করছি, তার ক্ষেত্রে এসটা আমি এস ড্যাশ মনে করলাম। তাহলে সেক্ষেত্রে দেখো আমি যে রোধটা পাবো, মানে এই যে রোধটা পাবো সেটা কত হবে? GS ড্যাশ বাই জি প্লাস এস ড্যাশ সমান কত বেরোবে? দেখো IG ইন্টু জি বাই আই ছিল, তাহলে IG থাকলো IG ইন্টু জি বাই আইটা তো এখন আই নেই, আইটা এখন I ইন্টু 10⁻³ হয়ে গেছে। তাহলে I ইন্টু 10⁻³ এটাই দেখো আর অফ মিলি অ্যামমিটার, আর অফ মিলি অ্যামমিটার সমান কত বেরোবে? IG ইন্টু জি থাকলো বাই আই থাকলো 10⁻³ ওপরে উঠলে 10⁻³ হয়ে যাবে। দেখো এটাই ছিল আমার দেখো অ্যামমিটারের রোধ। এটাই কি ছিল? অ্যামমিটারের রোধ। তাহলে আর মিলি অ্যামমিটার সমান আর অ্যামমিটার ইন্টু 10⁻³। তার মানে বুঝতে পারছো যে আর মিলি অ্যামমিটারের রোধটা আর অ্যামমিটারের থেকে বেশি হবে, অর্থাৎ আর মিলি অ্যামমিটার গ্রেটার দেন কত হবে? আর অ্যামমিটার। দেখো এটা শর্ট কোশ্চেন ছিল, তুমি আনসার করতে পারতে, জাস্ট আমি বুঝিয়ে দিলাম, যদি কখনো প্রমাণ পরীক্ষায় পড়ে তাহলে করতে পারবে। ঠিক আছে, নেক্সট দেখো আমাদের 2 কোশ্চেন চলে আসছে, বলছে ওয়েবার পার অ্যাম্পিয়ার, ঠিক আছে, কোন ভৌত রাশির একক? ওয়েবার পার অ্যাম্পিয়ার কোন ভৌত রাশির একক? দেখো ওয়েবার পার অ্যাম্পিয়ার 2 কোশ্চেন, ঠিক আছে, ওয়েবার পার কি দিয়েছে? অ্যাম্পিয়ার দিয়েছে। এটা বলছে এটা কোন ভৌত রাশির একক। তাহলে কোন ভৌত রাশির একক কীভাবে বের করতে পারবো না, দেখা যাক ওয়েবার কার একক হয় আর অ্যাম্পিয়ার কার একক হয়, সেটা আগে দেখা যাক। তাহলে দেখো ওয়েবারের কথা যদি
আমি বলি ওয়েবার কিসের একক হয়, ওয়েবার কিন্তু চৌম্বক প্রবাহের একক হয়। কিসের একক হয়, চৌম্বক প্রবাহ, ঠিক আছে, যাকে আমরা কি দিয়ে প্রকাশ করি, ফাই দিয়ে প্রকাশ করি, ঠিক আছে। আচ্ছা, অ্যাম্পিয়ারটা কিসের একক হয়, অ্যাম্পিয়ারটা তোমরা জানো তড়িৎ প্রবাহের একক হয়। অ্যাম্পিয়ারটা কিসের একক হয়, তড়িৎ প্রবাহের একক হয়, যাকে আমরা আই দিয়ে কিন্তু প্রকাশ করি, আই দিয়ে প্রকাশ করি, ঠিক আছে। এবারে দেখো ফাইয়ের কথা যদি আমরা বলি, ফাই সমান কত হয় না, ফাই সমান হয় মিউ ইন্টু আই। কত হয়, মিউ ইন্টু আই, সরি এম ইন্টু আই, মিউ বলছি, এম ইন্টু আই, ঠিক আছে, এম ইন্টু আই, ঠিক আছে, এম ইন্টু আই। এমটাকে আমরা কি বলি, এমটাকে আমরা বলি হচ্ছে আবেশাঙ্ক বা মিউচুয়াল ইন্ডাকট্যান্স, ঠিক আছে। তাহলে এম সমান দেখো কি বেরোবে, ফাই বাই আই বেরোবে। তার মানে এই ইউনিটটাই তো এখানে দেওয়া আছে, ওয়েবার পার অ্যাম্পিয়ার, ওয়েবার পার কি দেওয়া আছে, অ্যাম্পিয়ার। তাহলে এই ওয়েবার পার অ্যাম্পিয়ারটা কিসের একক হয়ে যাবে, ওয়েবার পার অ্যাম্পিয়ারটা আবেশাঙ্কের একক হয়ে যাবে। কিসের একক হয়ে যাবে, আবেশাঙ্কের একক হয়ে যাবে। আবার এই ওয়েবার পার হচ্ছে অ্যাম্পিয়ারটা সাবেশাঙ্কেরও একক হয়। কারণ কি না, ফাই সমান এল ইন্টু আইও হয়। এলটা হচ্ছে কি, এলটা হচ্ছে সাবেশাঙ্ক বা সেলফ ইন্ডাকট্যান্স, ঠিক আছে। তাহলে এল সমানও কত বেরোবে, ফাই বাই আই বেরোবে। তার মানে সেটাও হতে পারে, এটাকে আমরা বলছি সাবেশাঙ্ক। তার মানে তুমি ওয়েবার পার অ্যাম্পিয়ারটা আবেশাঙ্কও লিখতে পারো, আর হচ্ছে তুমি সাবেশাঙ্কও কিন্তু লিখতে পারো, দুটোই তোমার কিন্তু সঠিক হয়ে যাবে। বুঝতে পারলে আশা করি। দেখো এরপরে আমরা চলে আসবো এর যে অথবাটা রয়েছে, ঠিক আছে, এর যে অথবাটা রয়েছে, দেখো এর অথবা কি রয়েছে, এর অথবা কি বলছে, দেখো এর অথবা বলছে যে হ্যাঁ, চৌম্বক প্রবাহ স্কেলার না ভেক্টর রাশি, ঠিক আছে। চৌম্বক প্রবাহের যদি আমরা কথা বলি, তাহলে চৌম্বক প্রবাহ কিন্তু একটা স্কেলার রাশি। কি রাশি, স্কেলার রাশি, অর্থাৎ এর মান আছে কিন্তু দিগ্বা অভিমুখ নেই, ঠিক আছে, দিগ্বা অভিমুখ কি নেই। নেক্সট দেখো আমরা চলে আসবো 3-এর দাগের কোশ্চেনে। 3-এর কোশ্চেন কি বলছে, ব্যতিচার ঝালরের কেন্দ্রীয় বিন্দুতে দশা পার্থক্য কত হয়। ব্যতিচার ঝালরের কেন্দ্রীয় বিন্দুতে দশা পার্থক্য বা ডেল্টাটা কত হয়, ডেল্টাটা কত হয়, 0 হয়, ঠিক আছে, কত হয়, 0 হয়। কেন বলো তো, ছবিটা যদি একটু খেয়াল করো, দেখো এখান থেকে এরমভাবে আলোক রশ্মি যাচ্ছিল, এইখান থেকে একটা ছিদ্র ছিল, ঠিক আছে, এই ছিদ্র দিয়ে আলোক রশ্মি গিয়ে একদম কেন্দ্রে পড়তো, এটাই হচ্ছে এইটা হচ্ছে তার কেন্দ্রবিন্দু। এবারে দেখো এই যে দুটো রশ্মি, এই রশ্মিটা আর এই রশ্মিটা, দুটোই কিন্তু সমান পথ অতিক্রম করেছে, তাই না। তাহলে এক্ষেত্রে তাদের যে কি বলছে, হ্যাঁ এক্ষেত্রে তাদের যে দশা পার্থক্যটা হবে সেটা কিন্তু 0 হয়ে যাবে, ঠিক আছে। তারপরে 4-এর দাগে দেখো বলছে যে ফটোডায়োডকে কোন বায়াসে পরিচালনা করা হয়, ঠিক আছে। চলে আসছি দেখো আমরা 4-এর দাগের কোশ্চেন, আইভিতে। তাহলে আইভি দাগের কোশ্চেনে চলে আসছে। দেখো আইভি দাগের কোশ্চেন কি বলছে, আইভিতে বলছে যে ফটোডায়োড, ঠিক আছে, ফটোডায়োডকে কোন বায়াসে পরিচালনা করা হয়। ফটোডায়োডকে কিন্তু সবসময় বিপরীত বায়াসে পরিচালনা করা হয় বা রিভার্স বায়াসে কিন্তু পরিচালনা করা হয়, ঠিক আছে, বা পশ্চাৎবর্তী বায়াসে পরিচালনা করা হয়। তারপরে চলে আসবো ওর অথবার যে কোশ্চেনটা রয়েছে, ওর অথবার কোশ্চেন কী রয়েছে, ওর অথবার কোশ্চেন রয়েছে, দেখো কি যে ওর অথবার কোশ্চেন রয়েছে যে নর গেট, আচ্ছা মৌলিক গেটের সাহায্যে নর গেটকে প্রকাশ করো, মৌলিক গেটের সাহায্যে নর গেটকে প্রকাশ করো। তাহলে মৌলিক গেটের সাহায্যে যদি আমি নর গেটকে প্রকাশ করি, তাহলে মৌলিক গেট আমার কোনগুলো হয়, মৌলিক গেট হয় অ্যান্ড হয়, অর হয়, আর হচ্ছে কোনটা হয়, সরি নট হয়, তাই না। এবারে আমাকে নর গেট তৈরি করতে হবে। নর মানে দেখতেই পাচ্ছ এখানে অর আছে আর হচ্ছে নট আছে। তাহলে কিভাবে প্রকাশ করতে পারবো না, দেখো প্রথমে আমি একটা অর গেট লাগাবো, ঠিক আছে, অর গেট লাগিয়ে তার যে আউটপুটটা হবে সেটাকে একটা কিসে ঢুকিয়ে দেবো, নট গেটে ঢুকিয়ে দেবো, তাহলে নর গেট হয়ে যাবে, ঠিক আছে। দেখো এখানে যদি এ আর বি ইনপুট দেই, এখানে এসে এ প্লাস বি পাবো আমি, আর নট মানে কি, মাথায় বার আসবে, তার মানে ওয়াই ইজিক্যাল টু কত আসবে, এ প্লাস বি এর বার, তাই না। এবার যদি ট্রুথ টেবিলের কথা বলি, বলেনি এখানে, আমি এক্সট্রাভাবে করে দিচ্ছি, এ বি আর ওয়াই, ঠিক আছে। দেখো যদি 0 0 দেই, 0 0 যোগ করলে 0 হবে, 0-এর বার কত হবে না 1 হবে। যদি 1 0 দেই, 1 আর 0 যোগ করলে 1, 1-এর বার কত না 0। যদি 0 আর 1 দেই, তাহলে 0 আর 1 যোগ করলে 1, তার বার কত হবে না 1। যদি 1 1 দেই, তাহলে যোগ করলে কত হবে 1, 1-এর বার কত হবে 0। তাহলে এটা তার হয়ে গেল ট্রুথ টেবিল। আশা করি বুঝতে পারলে, ঠিক আছে। চলে আসছি দেখো, আচ্ছা এ পর্যন্ত আমাদের 1 নম্বরের সমস্ত কোশ্চেন কমপ্লিট। এবার আমরা 2 নম্বরের কোশ্চেনগুলো আলোচনা করব, ঠিক আছে। চলে আসছি দেখো আমাদের 3-এর দাগে, ঠিক আছে, 3-এর দাগের কোশ্চেনে। 3-এর দাগের কোশ্চেন কি বলছে দেখো একবার, 3-এর দাগের কোশ্চেন বলছে যে মিটার বীজের সাহায্যে অজ্ঞাত রোধ নির্ণয় করার সময় সমপ্রবাহ ও বিপরীত প্রবাহ দ্বারা নিষ্পন্দ বিন্দু নির্ণয় করা হয় কেন, ঠিক আছে। দেখো যদি আমরা মিটার ব্রিজের কথা বলি, তাহলে এর অ্যান্সার কী হবে না, অ্যান্সার আমি লিখে দিচ্ছি এখানে, দেখো যে মিটার ব্রিজ বর্তনীতে ভিন্ন পদার্থের, ঠিক আছে, ভিন্ন পদার্থের
পরিবাহী যুক্ত হয়, ভিন্ন পদার্থের পরিবাহী যুক্ত হয়, ঠিক আছে। ফলে তাপ ও তড়িৎ ক্রিয়ার ফলে প্রভাবে তড়িৎ চালক বলের সৃষ্টি হয়, কি হয়? সৃষ্টি হয়, ঠিক আছে। যার ফলে নিস্পন্দ বিন্দু সর্বদা একদিকে সরে যায়, ঠিক আছে। এই ত্রুটি দূর করার জন্য তড়িৎ প্রবাহের অভিমুখ বারবার পাল্টানো হয়, ঠিক আছে, বারবার পরিবর্তন করা হয়, ঠিক আছে। তাহলে দেখো আমরা কি বললাম এখানে, যে মিটার ব্রিজ বর্তনীতে ভিন্ন পদার্থের পরিবাহী যুক্ত থাকে, এর ফলে তাপ ও তড়িৎ ক্রিয়ার প্রভাবে তড়িৎ চালক বলের সৃষ্টি হয়, যার ফলে নিস্পন্দ বিন্দু সর্বদা একই দিকে সরে যায়। এই ত্রুটি দূর করার জন্য তড়িৎ প্রবাহের অভিমুখ বারবার কি করা হয়? পাল্টে দেওয়া হয়, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে। দেখো এখানে যদি আমরা বলি, আচ্ছা এই কোশ্চেনগুলো আমরা অলরেডি দেখে ফেলেছি, তাই তো। এবার দেখো এখানে যে আরেকটু ডিটেলসে তোমাকে বলি, তুমি যদি মিটার ব্রিজের ছবিটা খেয়াল করো, বইতে দেখবে মিটার ব্রিজের ছবিটা, যেখানে এই যে স্কেলটা লাগানো থাকে, যে 100 সেন্টিমিটার যে স্কেলটা লাগানো থাকে, এবার এখানে একটা পয়েন্ট এ পয়েন্ট মনে করলাম, এখানে একটা পয়েন্ট বি পয়েন্ট মনে করলাম। এই যে এ বি দুটো পয়েন্ট, এই এ বি পয়েন্টে তামা, ঠিক আছে, তামা আর হচ্ছে ম্যাঙ্গানিন, ঠিক আছে, তামা আর কি না ম্যাঙ্গানিন বা জার্মান সিলভার, ঠিক আছে, এই দু রকম পরিবাহীর কিন্তু সংযোগ ঘটে, ঠিক আছে। তাহলে এই প্রান্তটায় কি হয়? তামা আর হচ্ছে ম্যাঙ্গানিন সিলভারের কিন্তু কি ঘটে? কিন্তু সংযোগ ঘটে, ঠিক আছে। তাহলে তামা আর ম্যাঙ্গানিন সিলভারের সংযোগ ঘটার জন্য এখানে কি ঘটনা ঘটে না, সংযোগ ঘটার ফলে এখানে ক্রমশ হচ্ছে যে কোনো এই এ আর বি এর যে কোনো একটা বিন্দুতে, ঠিক আছে, হয় এ বিন্দুতে বা বি বিন্দুতে, একটা বিন্দুতে তাপ উৎপন্ন হয়, একটা বিন্দুতে তাপ শোষিত হয়, যার ফলে ওই নিস্পন্দ বিন্দুটা কিন্তু একদিকে সরে যায়। তড়িৎ প্রবাহ অভিমুখ পরিবর্তন করলে কি হবে না, যে বিন্দুটাতে তাপ উৎপন্ন হচ্ছিল সেখানে এখন তাপ শোষিত হবে, যে বিন্দুটাতে তাপ শোষিত হচ্ছিল সেই বিন্দুটাতে তাপ উৎপন্ন হবে, যার ফলে এই ত্রুটিটা দূর করা যায়। এটা তোমরা বইতেও কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। চলে আসবো দেখো আমাদের পরের কোশ্চেন কি বলছে, যে অথবা কোশ্চেন বলছে দেখো, ভুলক্রমে একটি তড়িৎ বর্তনীতে অ্যামমিটারকে সমান্তরাল ও ভোল্টমিটারকে শ্রেণীতে যুক্ত করলে কি ঘটবে, ঠিক আছে। অথবা কোশ্চেনে চলে আসছে। দেখো আমরা জানি অ্যামমিটারের ক্ষেত্রে বর্তনীর সঙ্গে অ্যামমিটারকে শ্রেণী সমবায় লাগাতে হয়, আর ভোল্টমিটারকে সবসময় কি করতে হয়? সমান্তরাল সমবায় লাগাতে হয়। এবারে বলছে ভুল করে আমি কি করলাম, যে বর্তনীর সঙ্গে অ্যামমিটারকে আমি সমান্তরাল সমবায় লাগিয়ে দিলাম, আর ভোল্টমিটারকে কি করলাম? শ্রেণী সমবায় লাগিয়ে দিলাম। এক্ষেত্রে কি ঘটবে, ঠিক আছে। এবারে দেখো আমরা এখানে আরেকটা জিনিস জানি, যে অ্যামমিটারের রোধ কিন্তু কম হয়, আর ভোল্টমিটারের রোধ কিন্তু বেশি হয়, ঠিক আছে। অ্যামমিটারের রোধ কম হয় আর ভোল্টমিটারের রোধ কী হয়? বেশি হয়। তাহলে দেখো তড়িৎ প্রবাহ এখান থেকে এলো, আসার পরে এই বিন্দুটায় আসার পরে এখানে রোধ রয়েছে আর এখানে অ্যামমিটার রয়েছে, অ্যামমিটার রোধ খুবই কম, তাহলে বেশিরভাগ যে তড়িৎটা সেটা কিসের ভেতর দিয়ে যাবে? অ্যামমিটারের ভেতর দিয়ে যাবে, যার ফলে অ্যামমিটারটা কিন্তু সঠিক পাঠ দিতে পারবে না। আর ভোল্টমিটারের ক্ষেত্রে রোধ খুব বেশি, যদি সমান্তরাল সমবায় যুক্ত করি তাহলে তড়িৎ প্রবাহটা শ্রেণী সমবায় যুক্ত করি, তড়িৎ প্রবাহটা আসার পরে ভোল্টমিটারের রোধ বেশি হওয়ার জন্য ভোল্টমিটারের ভেতর দিয়ে খুব কম পরিমাণ তড়িৎ প্রবাহ মাত্রা যাবে, যার ফলে ভোল্টমিটারটা কিন্তু খুব কম বিভব প্রভেদ দেখাবে, ঠিক আছে। তাহলে অ্যামমিটারের ভেতর দিয়ে অ্যামমিটারের রোধ কম, তার জন্য এর ভেতর দিয়ে বেশি তড়িৎ প্রবাহ মাত্রা যাবে এবং অ্যামমিটার বেশি পাঠ দেখাবে, আর ভোল্টমিটারের রোধ বেশি, তার জন্য ভোল্টমিটারের ভেতর দিয়ে তড়িৎ প্রবাহ খুব কম যাবে, যার ফলে ভোল্টমিটারটা বিভব প্রভেদের মান খুবই কম দেখাবে, ঠিক আছে। নেক্সট দেখো আমরা চলে আসবো অধ্যায়ের কোশ্চেনে, 4 অধ্যায়ের কোশ্চেন বলছে দেখো, অয়স্চুম্বক পদার্থের বিএইচ লুপের তাৎপর্য কী? তাহলে অয়স্চুম্বক পদার্থের ক্ষেত্রে যে বিএইচ লুপের তাৎপর্যটা পাবো সেটা কি না, অয়স্চুম্বক পদার্থের ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র
বি এর মান বহিস্থ চৌম্বক ক্ষেত্রের তুলনায় অনেক বেশি হবে, ঠিক আছে, এটাই হচ্ছে এর কিন্তু তাৎপর্য, ঠিক আছে। চলে আসবো দেখো পরের দাগের কোশ্চেনে। 4 দাগের অথবাটা কি বলছে দেখো, একটি গতিশীল আধানের ওপর ক্রিয়াশীল চৌম্বক বল হলো একটি কার্যহীন বল, ব্যাখ্যা করো। তাহলে একটা গতিশীল আধানের ওপরে ক্রিয়াশীল চৌম্বক বল একটা কার্যহীন বল ব্যাখ্যা করতে বলছে। কীভাবে ব্যাখ্যা করব দেখো 4 দাগের অথবা 4 দাগের অথবা কি বলছে দেখো যে হ্যাঁ, একটি গতিশীল আধানের ওপরে ক্রিয়াশীল চৌম্বক বল একটা কার্যহীন বল। তাহলে চৌম্বক বলের কথা যদি আমরা বলি, চৌম্বক বল সবসময় কি করবে, এই তলের সঙ্গে লম্বভাবে দেখো এরকম ওপরের দিকে কাজ করবে, এরকমভাবে ওপরের দিকে কাজ করবে। তাহলে এখানে যদি আমরা ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম লাগাই, তাহলে আমরা জানি ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম অনুযায়ী বাম হাতের 3টে আঙুল, এই 3টে আঙুল অর্থাৎ কোনটা কোনটা না হচ্ছে এই যে তোমার হচ্ছে তর্জনী, মধ্যমা আর বৃদ্ধাঙ্গুলি পরস্পরের সমকোণে, মানে প্রত্যেকটার মাঝখানে অ্যাঙ্গেল কত ডিগ্রি, এরকম 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি হচ্ছে আমরা রাখি, তাহলে তর্জনী যদি হচ্ছে তোমার চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করে, কিসের দিক নির্দেশ করে, চৌম্বক ক্ষেত্রের যদি দিক নির্দেশ করে, ঠিক আছে। আর মধ্যমা যদি কণার গতিবেগের অভিমুখ নির্দেশ করে, তাহলে আমাদের যে বৃদ্ধাঙ্গুলি থাকবে, বৃদ্ধাঙ্গুষ্ঠ বা বৃদ্ধাঙ্গুলি, সেটা কি নির্দেশ করবে, বলের অভিমুখ নির্দেশ করবে, বলের অভিমুখ নির্দেশ করবে, ঠিক আছে। তার মানে একটা জিনিস বুঝতে পারছো, কণার গতিবেগ যেদিকে হবে আর বলের মুখ যেদিকে হবে, তাদের মাঝখানের অ্যাঙ্গেল থিটাটা কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে। কারণ ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম অনুযায়ী বাম হাতের 3টে আঙুলকে অর্থাৎ তর্জনী, মধ্যমা এবং বৃদ্ধাঙ্গুলিকে সমকোণে রাখতে হয়। তার মানে এই মধ্যমা এবং বৃদ্ধাঙ্গুষ্ঠের মধ্যে অ্যাঙ্গেল কত ডিগ্রি বা কোণটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। এবার আমরা কার্য সমান কি জানি, ডব্লু সমান জানি এফ ডট ডি, যেখানে ডব্লুটা হচ্ছে কার্য, এফটা হচ্ছে বল আর ডিটা হচ্ছে সরণ। এবারে দেখো এফ ডট ডি মানে এটাকে আমরা এফ ডি কস থিটা লিখতে পারি, যেখানে থিটাটা কি এফ আর ডি এর মাঝখানে তোমার হচ্ছে অ্যাঙ্গেল। এবারে দেখো বলের অভিমুখ আর কণার সরণ কোণ দিয়ে ঘটবে, কণার বেগ যেদিকে, তাহলে তার মাঝখানের অ্যাঙ্গেল তো 90 ডিগ্রি। তার মানে কত হবে, এফ ডি কস 90 ডিগ্রি, আর কস 90 ডিগ্রি ভ্যালু কত হয়, 0। তার মানে কি হচ্ছে, 0 হচ্ছে। তার মানে চৌম্বক ক্ষেত্রে গতিশীল কোনো কণা আধানের, ঠিক আছে, গতিশীল আধানের ওপরে যে বলটা কাজ করবে, সেই বলের দ্বারা যে কার্যটা হবে সেটা একটা কার্যহীন বল হবে, ঠিক আছে। বুঝতে পারলে আশা করি। চলে আসবো আমরা পরের কোশ্চেনে, ঠিক আছে। দেখো চলে আসছি আমরা পরের কোশ্চেনে। পরের কোশ্চেন মানে কত দাগের কোশ্চেন, 5 দাগের কোশ্চেন। কি বলছে, সরণ প্রবাহ কি, ঠিক আছে, সরণ প্রবাহ কি। দেখো 5 দাগের আই 5 দাগের আই সরণ প্রবাহের কথা বলছে, তাই না, সরণ প্রবাহ বা ডিসপ্লেসমেন্ট কারেন্ট, ঠিক আছে। সরণ প্রবাহ কি, দেখো সরণ প্রবাহ কি তোমরা জানো অলরেডি, ঠিক আছে। হ্যাঁ, সরণ প্রবাহ বলার দরকার নেই, তবু বলে দিচ্ছি। সরণ প্রবাহটা কি না হচ্ছে কোনো তড়িৎ বর্তনীতে, ঠিক আছে, কোনো সংজ্ঞাগুলো লিখে দিচ্ছি, কোনো তড়িৎ বর্তনীতে সময়ের সাথে, কোনো তড়িৎ বর্তনীতে সময়ের সাথে তড়িৎ ক্ষেত্রের পরিবর্তন হলে, কোনো তড়িৎ বর্তনীতে সময়ের সাথে তড়িৎ ক্ষেত্রের পরিবর্তন হলে যে অলিক প্রবাহের সৃষ্টি হয়, যে অলিক প্রবাহের সৃষ্টি হয় তাকে সরণ প্রবাহ বলে। তাকে কি বলা হয়, সরণ প্রবাহ বলে। এটাকে অনেক সময় ম্যাক্সওয়েলের সরণ প্রবাহ বলা হয়, কারণ ম্যাক্সওয়েল এই ধারণাটা নিয়ে এসেছিলেন। তাহলে কোনো তড়িৎ বর্তনীতে সময়ের সাথে তড়িৎ ক্ষেত্রের পরিবর্তন হলে যে অলিক প্রবাহের সৃষ্টি হয় তাকে সরণ প্রবাহ বলে। এটাকে আইডি দিয়ে প্রকাশ করা হয়, মনে রাখবে। আইডি সমান কত হয় না, এপসিলং নট ডি ফাই ই বাই হচ্ছে ডিটি। আইডিটা সেখানে কি, আইডিটা হচ্ছে সরণ প্রবাহ, ঠিক আছে। এপসিলং নটটা কি, এপসিলং নটটা হচ্ছে শূন্যস্থানের তড়িৎ ভেদ্যতা। আর ডি ফাই ই বাই ডিটি এটা কি না, কোনো গাউসীয় তলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাস্কের পরিমাণ, ঠিক আছে। বুঝতে পারলে। চলে আসবো দেখো আমরা সেকেন্ড কোশ্চেনে। 5 দাগের সেকেন্ড একটা কোশ্চেন রয়েছে। সেকেন্ড কোশ্চেন কি বলছে দেখো, সেকেন্ড কোশ্চেন বলছে দেখো 5 দাগের সেকেন্ড কোশ্চেন, রেডার যন্ত্রে কোন তরঙ্গ ব্যবহৃত হয়। রেডার যন্ত্রে কিন্তু তড়িৎ চুম্বকীয় তরঙ্গ ব্যবহার করা হয়। কোন তরঙ্গ না, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ ব্যবহার করা হয় রেডার যন্ত্রে, ঠিক আছে। চলে আসবো আমরা 6 দাগের কোশ্চেনে। 6 দাগের কোশ্চেন কি বলছে দেখো, 6 দাগের কোশ্চেন বলছে নিউক্লিয় চুল্লিতে মডারেটর ও নিয়ন্ত্রক দণ্ডকের কাজ কি। তাহলে নিউক্লিয় চুল্লিতে মডারেটর এবং নিয়ন্ত্রক দণ্ডকের কাজটা কি আমাকে জিজ্ঞেস করেছে, ঠিক আছে। তাহলে দেখো নিউক্লিয় চুল্লিতে যদি আমি মডারেটরের কথা বলি, ঠিক আছে, মডারেটর কি কাজ করে, মডারেটর যে কাজ করে, মডারেটর দুটো কাজ করে। একটা হচ্ছে
দ্রুত চলমান, ঠিক আছে, দ্রুত চলমান নিউট্রনগুলিকে তাপীয় নিউট্রনে পরিণত করে। কিসে পরিণত করে? তাপীয় নিউট্রনে পরিণত করে। তাহলে দ্রুত চলমান নিউট্রনগুলিকে তাপীয় নিউট্রনে পরিণত করা বা রূপান্তরিত করা হচ্ছে এর কাজ, পরিণত করে। আরেকটা কাজও করে, আরেকটা কাজ কী করে? নিউট্রনের গতি হ্রাস করে, ঠিক আছে, নিউট্রনের প্রাথমিক যে গতিটা থাকে সেই নিউট্রনের গতিও কিন্তু হ্রাস করে কে? এই মডারেটর। তাহলে মডারেটরের দুটো কাজ, একটা হচ্ছে দ্রুত চলমান নিউট্রনগুলিকে তাপীয় নিউট্রনে পরিণত করা আর নিউট্রনের গতি হ্রাস করা। সাধারণত পারমাণবিক চুল্লিতে গ্রাফাইট দণ্ডকে কিন্তু কি করা হয়? মডারেটর হিসেবে কাজ মানে ব্যবহার করা হয় গ্রাফাইট দণ্ডকে। এটা একটা শর্ট কোশ্চেন হতে পারে, তাহলে এটা মনে রাখবে, ঠিক আছে। এবার যদি আমি বলি নিয়ামক দণ্ড, ঠিক আছে, কার কথা বলছি? নিয়ামক দণ্ড। তাহলে নিয়ামক দণ্ডের কথা যদি বলি, নিয়ামক দণ্ডের কাজ কি? নিয়ামক দণ্ডের কাজ হচ্ছে নিউট্রন সংখ্যা নিয়ন্ত্রণ করা। নিয়ামক দণ্ডের কাজ হচ্ছে কি? নিউট্রন সংখ্যা নিয়ন্ত্রণ করা, নিউট্রন সংখ্যা নিয়ন্ত্রণ করা, ঠিক আছে, এটা হচ্ছে এর কাজ, ঠিক আছে, বুঝতে পারলে? চলে আসবো দেখো আমরা পরের কোশ্চেনে। দেখো পরের কোশ্চেন কী রয়েছে, পরের কোশ্চেন বলতে 7 দাগের কোশ্চেন। 7 দাগের কোশ্চেন কী বলছে? 7 দাগের কোশ্চেন বলছে দেখো যে বিস্তার মডিউলেশনে সর্বোচ্চ বিস্তার ও সর্বনিম্ন বিস্তার 25 ভোল্ট ও 5 ভোল্ট হলে মডিউলেশন সূচক কত? তাহলে সর্বোচ্চ বিস্তার, ঠিক আছে, মনে করছি এ ম্যাক্স, ঠিক আছে, এ ম্যাক্স কত বলছে? না 25 ভোল্ট, তাই না, 25 ভোল্ট। আর এ মিনিমামটা মানে সর্বনিম্ন হচ্ছে বিস্তার কত বলছে? না 5 ভোল্ট। তো আমাকে বের করতে বলছে মডিউলেশন সূচক, ঠিক আছে। তাহলে দেখো মডিউলেশন সূচক, ঠিক আছে, মডিউলেশন সূচক, মডিউলেশন সূচকের কথা যদি আমরা বলি, মডিউলেশন সূচককে আমরা মিউ দিয়ে প্রকাশ করি। মিউ সমান ফর্মুলা কী হয়? না এ ম্যাক্স মাইনাস এ মিন ডিভাইডেড বাই এ ম্যাক্স প্লাস হচ্ছে এ মিন, ঠিক আছে। তোমাকে বারবার বলছি ফিজিক্সের অঙ্ক বা এমসিকিউ করতে গেলে ফর্মুলা সবসময় মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে এ ম্যাক্সের ভ্যালু কত? 25 ভোল্ট। তাহলে 25 মাইনাস 5 বাই 25 প্লাস 5। তাহলে 25 থেকে 5 বাদ গেলে 20, আর 25 5 কত হবে? 30। 0 0 কেটে দাও, 2 3, 2 3 মানে তাহলে কত আসবে? 20 হবে, 3 0 দশমিক নিয়ে নিলে 20 আসবে, 3 6 18, আচ্ছা 6.67 আসবে, ঠিক আছে। তাহলে মডুলেশন সূচকের মান কত? 6.67। আর এর কোনো কিন্তু একক হয় না, ঠিক আছে, এটা তোমার এখানে উত্তর হয়ে গেল, ঠিক আছে। চলে আসবো দেখো পরের কোশ্চেন। পরের কোশ্চেন মানে 8 দাগের কোশ্চেন, ঠিক আছে। দেখো 8 দাগের কোশ্চেন কী বলছে? 8 দাগের কোশ্চেন বলছে দেখো আচ্ছা 7 দাগের অথবা একটা রয়েছে। 7 দাগের অথবা কী বলছে দেখো, ভূমি তরঙ্গের সাহায্যে দূরসঞ্চার সম্ভব নয় কেন? ঠিক আছে, তাহলে দেখো ভূমি তরঙ্গের মাধ্যমে বা ভূমি তরঙ্গের সাহায্যে দূরসঞ্চার সম্ভব নয় কেন? দেখো এই কোশ্চেনটা বইতে পেয়ে যাবে, আমি একটু বলে দিই, এত লিখলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। দেখো ভূপৃষ্ঠের সাপেক্ষে উলম্ব দিকে সমবর্তিত ভূমিতরঙ্গ বায়ুমণ্ডলের মধ্য দিয়ে সহজে অগ্রসর হয়। ভূমিতরঙ্গ প্রেরণের ক্ষেত্রে প্রেরক অ্যান্টেনাকে ভূপৃষ্ঠের সঙ্গে উলম্বভাবে স্থাপন করা হয়। ফলে শুরুতে তরঙ্গটি উলম্ব তলে সমবর্তিত থাকে, অর্থাৎ এর তড়িৎ ক্ষেত্রের কোনো অনুভূমিক উপাংশ থাকে না। তবে কিছুটা দূরত্ব অতিক্রম করলেই ভূপৃষ্ঠের বক্রতার দরুন তরঙ্গ মুখটি উলম্ব দিক সাপেক্ষে ক্রমশই হেলে পড়তে থাকে, অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের অনুভূমিক উপাংশের মান ক্রমশ বেড়ে যায়। ভূপৃষ্ঠ এই অনুভূমিক উপাংশের দরুন প্রেরিত শক্তি শোষণ করে নেয়, ফলে সঞ্চারিত তরঙ্গের তীব্রতা খুব দ্রুত হ্রাস পেয়ে যায়। এজন্য এই ভূমি তরঙ্গের মাধ্যমে দূরসঞ্চার ব্যবস্থা কিন্তু সম্ভব নয়, এটা তোমরা বইতে পেয়ে যাবে, ঠিক আছে। আর যদি না পাও আমি বললাম একটু স্লো করে তোমরা কিন্তু নোট ডাউন করে নেবে, ঠিক আছে। চলে আসবো দেখো আমরা পরের কোশ্চেনে, অর্থাৎ আচ্ছা এই পর্যন্ত আমাদের 2 দাগের কোশ্চেন, 2 নম্বরের কোশ্চেন সব কমপ্লিট। এবারে আমরা 3 নম্বরের কোশ্চেনে চলে আসছি, ঠিক আছে। দেখো 8 দাগের কোশ্চেন কী বলছে? গসের উপপাদ্যটি বিবৃত করো, ঠিক আছে। তাহলে দেখো গসের যে উপপাদ্য, গসের উপপাদ্য কী হয়? গসের উপপাদ্য আমাদেরকে বলে যে কোনো বদ্ধ তলের মধ্য দিয়ে, কোনো বদ্ধ তলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স, মোট তড়িৎ ফ্লাক্স ওই তলের অভ্যন্তরে অবস্থিত মোট তড়িৎ আধানের 1/ε গুণ,
ঠিক আছে। তাহলে কোনো বদ্ধ তলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স ওই তলের অভ্যন্তরে অবস্থিত মোট তড়িৎ আধানের 1/এপসিলন গুণ। এটা যদি আমরা গাণিতিক রূপ বলি সেটা কীরকম হয় না, ক্লোজড ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএস, ঠিক আছে, ই ডট ডিএস সমান হয় Q/এপসিলন, ঠিক আছে, Q/এপসিলন। এটা তোমার হচ্ছে গাণিতিক রূপ। তারপরে যে কোশ্চেনটা বলছে, দেখো কোশ্চেনটা বলছে কি, ওর সঙ্গেই রয়েছে যে এর সাহায্যে অসীম দৈর্ঘ্যের ঋজু আহিত পরিবাহী তারের জন্য কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করো। তাহলে কি বলছে, অসীম দৈর্ঘ্যের ঋজু আহিত পরিবাহী, এটা তোমরা বইতেই পেয়ে যাবে, ঠিক আছে। মনে করলাম আমার কাছে এরকম একটা অসীম দৈর্ঘ্যের কি রয়েছে, পরিবাহী তার রয়েছে, ঠিক আছে। অসীম দৈর্ঘ্যের পরিবাহী তার যদি থাকে তাহলে সেটা যদি আমি এর জন্য যদি আমি কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বের করতে চাই, ঠিক আছে, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বের করতে চাইলে আমাকে একটা বদ্ধ পথ পরিকল্পনা করতে হবে। তাহলে এরকম একটা মনে করলাম ওর পাশে এরকম একটা বদ্ধ পথ রয়েছে, এটার দূরত্ব মনে করলাম কত না এল দূরত্ব মনে করলাম, ঠিক আছে। আর এই অক্ষ থেকে এই যে পরিধিটা এটার দূরত্ব কত এক্স মনে করলাম, ঠিক আছে। তাহলে এর ক্ষেত্রে যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা এক্স বিন্দু মানে দূরত্বে বেরোবে সেটা তোমার কী হয়, সেটা তোমার হয় ই সমান 1/2πε ইন্টু ল্যামডা বাই হচ্ছে এক্স হয়ে যায়, ঠিক আছে। 1/2πε ল্যামডা বাই কত এক্স। তাহলে এটা যদি একটু ভালোভাবে লেখো কত বেরোবে 1/4πε 2 ল্যামডা বাই এক্স হয়। তোমরা এটা যে কোনো বইতে কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। তোমাদের তড়িৎ ক্ষেত্রে যে অধ্যায়টা রয়েছে ওখানে কিন্তু পেয়ে যাবে, তার জন্য ডিটেলসে আর করলাম না, ঠিক আছে। চলে আসবো আমরা দেখো 9-এর দাগের কোশ্চেনে, ঠিক আছে। আচ্ছা 9-এর দাগের নয় 8-এর একটা অথবার একটা অঙ্ক রয়েছে, ঠিক আছে। তো অঙ্কটা করা যাক, ঠিক আছে। 8-এর দাগের অথবা, 8-এর দাগের অথবা কি বলছে যে -1 মিটার বাহু বিশিষ্ট কোনো একটি সমবাহু ত্রিভুজ এবিসি, ঠিক আছে। তাহলে এবিসি সমবাহু ত্রিভুজ রয়েছে, মনে করে মেঁকে ফেললাম এ বি আর হচ্ছে সি। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত না 0.1 মিটার করে, ঠিক আছে। বি ও সি শীর্ষবিন্দুতে যথাক্রমে +10⁻⁻8 কুলম, এখানে তাহলে +10⁻⁻8 কুলম আধান রেখেছে, আর এখানে কত করেছে না -10⁻⁻8 কুলম আধান রেখেছে। বলছে সি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, তাহলে সি বিন্দুতে কি বের করতে চাইছে, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বের করতে চাইছে, ঠিক আছে। তাহলে দেখো আমার মনে হচ্ছে যে এই কোশ্চেনটা কোথাও একটা ভুল টুল দিয়েছে, কারণ মানে ভুল দিয়েছে মিনস মানে যে এটা 3 নম্বরের কোশ্চেন কিন্তু হতে পারে না, অন্য কিছু একটা জিজ্ঞেস করা ছিল, হয়তো কোশ্চেনটা এরমভাবেই দিয়ে দিয়েছে, যেভাবে দিয়েছে সেভাবে করা যায়। দেখো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই সমান আমরা কি জানি, ই সমান আমরা জানি দেখো যে 1/4πε0 ইন্টু Q/r², ঠিক আছে। তাহলে দেখো যদি ভ্যালুগুলো বসাই 1/4πε0 ভ্যালু কত হয় না হচ্ছে 9 × 10⁻9 হয়, গুণিতক কিউ এর ভ্যালু কত, কিউ এর ভ্যালু যে কোনো একটা আধান ধরে নাও 10⁻⁻8 ডিভাইডেড বাই আর এর স্কোয়ার আছে, আর মানে কত এই বি আর সি এর মাঝখানে দূরত্ব যেটা 0.1 মিটার, 0.1 স্কোয়ার করলে 0.01 হয়ে যাবে। তাহলে ক্যালকুলেশন যদি আমি করি 9 × 10⁻9 10⁻8 মানে 10 থাকলো, আর 0.01 এটা যদি তুলে দিই তাহলে উপরে কী গুণ হবে, উপরে হচ্ছে 100 গুণ হয়ে যাবে। তার মানে 9 × 10³ লিখতে পারি, এর একক হবে নিউটন পার কুলম। তাহলে এটা কিন্তু সঠিক উত্তর হবে। আমার মনে হচ্ছে কোশ্চেনটা কোথাও ভুল দিয়েছে, কারণ এটা 3 নম্বরের অঙ্ক কিন্তু হতে পারে না, ঠিক আছে। চলে আসবো দেখো নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন মানে কত দাগের কোশ্চেন, নেক্সট কোশ্চেন মানে আমাদের 9-এর দাগের কোশ্চেন। 9-এর দাগের কোশ্চেন কী বলছে, দুটি সমান্তরাল পাত ধারকের মধ্যবর্তী দূরত্ব ডি এবং তাদের মধ্যেকার পরাবৈদ্যুতিক ধ্রুবক K1, পাত দুটির মধ্যে টি বেধের ও K2 পরাবৈদ্যুতিক ধ্রুব বিশিষ্ট একটি ফলক রাখলে সমান্তরাল পাত ধারকটির ধারকত্ব নির্ণয় করো, ঠিক আছে। এটাও তোমরা অলরেডি কিন্তু তোমাদের বইতে রয়েছে, ঠিক আছে। তবু একবার তোমাদেরকে আমি করে দিচ্ছি, ঠিক আছে। দেখো ঘটনাটা কি ঘটবে, ঘটনাটা যেটা ঘটবে সেটা হচ্ছে এটা 9-এর দাগের কোশ্চেন। 9-এর দাগের কোশ্চেন কী বললো তাহলে, যে আমার কাছে মনে করো একটা সমান্তরাল পাত ধারকত্ব রয়েছে, ঠিক আছে। তাদের মাঝখানের দূরত্ব কত না পুরোটার দূরত্ব হচ্ছে ডি, ঠিক আছে। এবার এর হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক কত না K1, মাঝখানে কি করেছে একটা স্মল টি ব্যাসার্ধের একটা হচ্ছে অন্য পদার্থ ঢুকিয়ে দিয়েছে, যার পরাবৈদ্যুতিক ধ্রুবক কত K2 বলেছে, ঠিক আছে। তাহলে মনে করো এটা এ পাত, এটা হচ্ছে বি পাত, এটাকে গ্রাউন্ড করা রয়েছে, এখানে +Q আধান আছে, এখানে -Q আধান রয়েছে, ঠিক আছে। তাহলে দেখো আমরা যদি মনে করি যে প্রত্যেকটা পাতের ক্ষেত্রফল আলফা,
ঠিক আছে, প্রতিটা পাতের ক্ষেত্রফল, ঠিক আছে, পাতের ক্ষেত্রফল মনে করলাম আলফা, এগুলো তোমরা বইতেও পেয়ে যাবে, একবার বুঝিয়ে দিই দাও। পাতের ক্ষেত্রফল কত পেয়ে গেলাম, আলফা পেয়ে গেলাম, ঠিক আছে। আলফা যদি হয়, এবারে মোট আধান কত রয়েছে, প্রত্যেকটাতে কিউ কিউ রয়েছে, তাহলে তলমাত্রিক ঘনত্ব সিগমা সমান কী হবে না কিউ বাই আলফা হয়ে যাবে, মোট আধান বাই হচ্ছে ক্ষেত্রফল, কিউ বাই আলফা হয়ে গেল। তাহলে দেখো এই যে K1 মাধ্যমের ভেতর দিয়ে, এখানেও K1 আর এই ফাঁকাটাতেও K1 মাধ্যমের ভেতর দিয়ে যদি সুষম তড়িৎ ক্ষেত্র প্রাবল্য E1 হয়, তাহলে E1 সমান আমরা কি জানি, E1 সমান সিগমা বাই এপসিলন নট K1 হয়ে যাবে। আর K2-র ভেতর দিয়ে যদি E2 তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হয়, তাহলে E2 সমান কত হবে না সিগমা বাই এপসিলন K2 হয়ে যাবে, ঠিক আছে। এবার দেখো এ আর বি যদি দুটো পাতের কথা বিবেচনা করি, তাদের মধ্যে বিভব পার্থক্য যদি ভি হয়ে যায়, তাহলে ভি সমান কত বেরোবে, ভি সমান বেরোবে সিগমা বাই এপসিলন নট K1 ইন্টু দেখো ডি মাইনাস টি, কারণ ভি সমান কী হয়, ভি সমান ই ইন্টু ডিস্টেন্স হয়, ঠিক আছে, ই ইন্টু ডিস্টেন্স হয়। এবার এটা কতটা কাজ করছে, টোটালটা টি ডি ছিল, তার মধ্যে টি তো আলাদা মাধ্যম, তাহলে ডি মাইনাস কত হবে টি, ঠিক আছে, প্লাস দেখো সিগমা বাই এপসিলন নট K2, এটা শুধুমাত্র টি দূরত্ব কাজ করছে। ক্যালকুলেশন যদি আমি করি, দেখো সিগমা বাই এপসিলন সবগুলোতে আছে, কমন নিয়ে নিলাম, ঠিক আছে। ব্র্যাকেটের ভেতরে কী থাকবে, ব্র্যাকেটের ভেতরে থাকবে দেখো ডি মাইনাস টি বাই K1 প্লাস টি বাই কত থাকবে K2, ঠিক আছে। তাহলে দেখো সিগমার মান কত, কিউ বাই আলফা, ওটা যদি বসিয়ে দিই, তাহলে কিউ বাই কত হবে এপসিলন নট আলফা ইন্টু ডি মাইনাস টি বাই K1 প্লাস টি বাই কত হবে K2, ঠিক আছে। এবারে ধারকের ধারকত্ব সি সমান কত হয়, সি সমান হয় কিউ বাই ভি, তাহলে কিউ এর মান কত, কিউ এর মান তো নর্মাল কিউ, ভির মান এটা বেরিয়েছে, বসিয়ে দাও, কত বেরোবে, কিউ বাই হচ্ছে এপসিলন নট আলফা ইন্টু ডি মাইনাস টি বাই K1 প্লাস টি বাই কত হবে K2। এখান থেকে দেখো কিউ কিউ ক্যান্সেল আউট হবে, আর এটা যদি উল্টে যায় কত আসবে, উল্টে গেলে আসবে এপসিলন নট আলফা ইন্টু ডি, আচ্ছা এটাও উল্টাবে তাই তো, এপসিলন নট আলফা বাই এটা K1 হবে, লসাগু করে দিলে ওপরে তাহলে K1 K2 চলে যাবে তাই না, ওপরে চলে যাবে K1 K2 বাই ডি মাইনাস টি ইন্টু হচ্ছে K2 প্লাস টি ইন্টু কত হয়ে যাবে K1, ঠিক আছে। এটাই তোমার সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে, যে কোনো বইতে তোমরা পেয়ে যাবে, তার জন্য আর বেশি ডিটেলসে আলোচনা করলাম না, ঠিক আছে। চলে আসবো দেখো, এটা আমাদের গেল 9 দাগের কোশ্চেন। 9 দাগের পরে দেখো 10-এর দাগে কী বলছে, যে ভূচুম্বকত্বের উপাদানগুলির নাম লেখো এবং প্রত্যেকটির সংজ্ঞা দাও, ঠিক আছে। ভূচুম্বকত্বের উপাদানগুলির নাম আর প্রত্যেকটার সংজ্ঞা দিতে বলেছে আমাকে। তাহলে দেখো 10-এর দাগে, ঠিক আছে, 10-এর দাগে ভূচুম্বকত্বের যদি উপাদানগুলোর কথা বলি, কটা উপাদান হয় না 3টে উপাদান হয়, ঠিক আছে। একটা হচ্ছে বিনতিকোণ বা নতিকোণ, একটা কি হয় বিনতিকোণ বা হচ্ছে নতিকোণ বলা হয়, ঠিক আছে। আরেকটা কি না, আরেকটা হচ্ছে তোমার বিচ্যুতিকোণ, আরেকটা কি হয় বিচ্যুতিকোণ, ঠিক আছে। আরেকটা হচ্ছে তোমার কি ভূচুম্বক প্রাবল্যের অনুভূমিক উপাংশ, ভূচুম্বক প্রাবল্যের অনুভূমিক উপাংশ, ঠিক আছে, ভূচুম্বক প্রাবল্যের অনুভূমিক উপাংশ, এটা হচ্ছে তোমার 3টে হচ্ছে এর কম্পোনেন্ট বা উপাদান। প্রত্যেকটা সংজ্ঞা বইতে পেয়ে যাবে, তবে একবার বলে দিই। দেখো বিনতিকোণ বা নতিকোণ কাকে বলা হয় না, কোনো স্থানের অভিলম্ব তলে বাধাহীনভাবে ঝুলন্ত চুম্বক শলাকার বিলম্ব বিন্দুর মধ্য দিয়ে অঙ্কিত অনুভূমিক তলের সাথে চুম্বক শলাকার অক্ষ যে কোণ উৎপন্ন করে তাকে ওই স্থানের বিনতিকোণ বা নতিকোণ বলা হয়, ঠিক আছে, বুঝতে পারলে। বিচ্যুতিকোণ কাকে বলে, বিচ্যুতিকোণ কাকে বলে না, কোনো স্থানের বিচ্যুতিকোণ বলতে ওই স্থানে ভৌগোলিক মধ্যতল ও চৌম্বক মধ্যতলের ভেতরে যে কোণ উৎপন্ন হয় তাকেই হচ্ছে আমরা বিচ্যুতিকোণ বলে থাকি, ঠিক আছে। আর ভূচুম্বক প্রাবল্যের অনুভূমিক উপাংশ বলতে কি বোঝায় না, কোনো স্থানের ভূচুম্বক ক্ষেত্রের প্রাবল্যকে চৌম্বক মধ্যতল বরাবর অনুভূমিক ও উলম্ব উপাংশে বিভাজন করলে অনুভূমিক উপাংশকে অনুভূমিক প্রাবল্য বলা হয়, ঠিক আছে। সংজ্ঞাগুলো বইতে পেয়ে যাবে, যদি না পাও তাহলে ভিডিওটা একটু স্লো করে এগুলো তোমরা নোট ডাউন করে নেবে, ঠিক আছে। দেখো 10-এর দাগের তারপরে আমাদের কি দিয়েছে, 10-এর দাগের হচ্ছে অথবা, ঠিক আছে। 10-এর দাগের অথবার কোশ্চেন কি বলছে দেখো, যে এম ভরের ও কিউ আধানের কণা ভি বেগে বি সুষম চৌম্বক ক্ষেত্রের সাথে লম্বভাবে
সঙ্গে লম্বভাবে প্রবেশ করলে সেটির বৃত্তপথে ঘূর্ণনের কম্পাঙ্কের রাশিমালা নির্ণয় করো। ঠিক আছে, তাহলে ভর কত বলছে, ভর সমান বলছে আমার এম। ঠিক আছে, আধানের মান কত বলছে, আধান বলছে হচ্ছে আমার কিউ। ঠিক আছে, বেগ কত বলছে, বেগ সমান বলছে ভি। আর চৌম্বক ক্ষেত্র প্রাবল্য বা চৌম্বক ক্ষেত্রের মান কত বলছে না, চৌম্বক ক্ষেত্র সমান বলছে আমার বি, তাই তো। তাহলে দেখো যে বলটা ওই আধানটা অনুভব করবে সেটা কত হবে না, এফ সমান বি কিউ ভি সাইন থিটা। এফ সমান কত, বি কিউ ভি সাইন থিটা। এবার এখানে দেখো থিটার সমান কত ডিগ্রি হবে, থিটার সমান 90 ডিগ্রি হবে। থিটা সমান কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে। যেহেতু ভি আর হচ্ছে বি এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, 90 ডিগ্রি। এবারে সাইন 90 ডিগ্রি যদি হয়ে যায় তাহলে বি কিউ ভি সাইন কত ডিগ্রি হয়ে গেল, 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রি ভ্যালু কত হয় 1, তার মানে এফ সমান কত বেরিয়ে যাবে, বি কিউ ভি বেরিয়ে যাবে। এফ সমান কত বেরিয়ে যাবে, বি কিউ ভি বেরিয়ে যাবে। ঠিক আছে, এবারে দেখো এখান থেকে এই যে বি কিউ ভি এটা তো একটা বৃত্তপথে ঘুরছে, বৃত্তপথে এরকম একটা গতিবেগ নিয়ে ঘুরছে। আর এফটা কোন দিয়ে কাজ করছে, কেন্দ্র বরাবর। এই এফ যে কেন্দ্র বরাবর কাজ করছে, তাহলে এই যে কণাটা ঘুরছে সেটার কেন্দ্রে গিয়ে পড়ার কথা ছিল, কিন্তু কেন্দ্রে গিয়ে পড়ছে না। কেন পড়ছে না, না এই যে যে বস্তুটা ঘুরছে তার জন্য বাইরের দিকে একটা সমপরিমাণ অভিকেন্দ্র বল কাজ করছে। ভিতর দিকে যতটা টান কাজ করছে বাইরের দিকে সমপরিমাণ অভিকেন্দ্র বল কাজ করছে। তার মানে বিকিউ ভিটা অভিকেন্দ্র বলের সঙ্গে কী হয়ে যাবে, সমান হয়ে যাবে। ঠিক আছে, তাহলে বিকিউ ভিটাকে যদি আমি অভিকেন্দ্র বলের সঙ্গে সমান করি তাহলে আমার ইকুয়েশানটা কী দাঁড়াবে, ইকুয়েশান যেটা দাঁড়াবে সেটা হচ্ছে তোমার দেখো যে বিকিউ ভি সমান এম ভি স্কোয়ার বাই আর, যেখানে এমটা হচ্ছে কোনো কণার বেগ ভর, ভিটা হচ্ছে কণার বেগ, আর হচ্ছে আরটা কি বৃত্তপথের ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে দেখো একটা ভি কী হবে, ক্যান্সেল আউট হবে। এখান থেকে আর সমান কত বেরোবে, আর সমান এম ভি বাই কিন্তু বিকিউ বেরিয়ে যাবে। এম ভি বাই কত বেরিয়ে গেল, বিকিউ বেরিয়ে গেল। এবারে দেখো যদি আমরা আবর্তনকাল বলি, আবর্তনকাল টি সমান দেখো আবর্তনকাল, তাহলে একটা বৃত্তপথে ঘুরছে তো আর ব্যাসার্ধের বৃত্তপথে, তাহলে যদি একবার ঘুরে আসে কত পথ ঘুরবে, 2 পাই আর। তাহলে 2 পাই আর আবর্তনকাল সমান হয় অতিক্রান্ত দূরত্ব বাই হচ্ছে গতিবেগ, তাহলে 2 পাই আর বাই কত হবে, ভি হবে, 2 পাই আর বাই ভি। এবারে দেখো 2 পাই আর বাই ভি, 2 পাই বাই ভি থাকলো, আর এর মান এম ভি বাই বি কিউ বেরিয়েছে, তাহলে গুণিতক কত হবে, এম ভি বাই হচ্ছে বি কিউ হয়ে গেল। দেখো ভি ভি ক্যান্সেল আউট হবে, কত পাবো না 2 পাই এম বাই কত পাবো, বি কিউ কিন্তু আমি পাবো। ঠিক আছে, এবারে যদি আমরা কম্পাঙ্কের কথা বলি, কম্পাঙ্ক এন সমান কত হয়, 1 বাই টি হয়। ঠিক আছে, 1 বাই কত হয়, টি। পর্যায়কালের অনন্যকটাই হচ্ছে কম্পাঙ্কের সঙ্গে সমান হয়। ঠিক আছে, কম্পাঙ্ক মানে কি, যে 1 সেকেন্ডে কতবার ও ঘুরছে। ঠিক আছে, তাহলে 1 বাই টি, তাহলে এটাই আমার উল্টে যাবে, তার মানে কত হবে, বি কিউ বাই 2 পাই এম। এটাই হচ্ছে কম্পাঙ্কের রাশিমালা, এন সমান বি কিউ বাই 2 পাই এম। ঠিক আছে, যেখানে এনটা হচ্ছে কম্পাঙ্ক, টিটা হচ্ছে আবর্তনকাল, বিটা চৌম্বক ক্ষেত্রের মান, কিউটা আধানের মান, 2 পাই তো কনস্ট্যান্ট, এমটা হচ্ছে আধানের ভর। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। তারপরে দেখো আমাদের হচ্ছে 10-এর দাগের অথবা হলো। তারপরে দেখো বলছে 11 দাগের কোশ্চেন। ঠিক আছে, আচ্ছা 11 দাগের কোশ্চেনটা তোমাদেরকে বলি। 11 দাগের কোশ্চেনটা তোমরা নিজেরা একটু চেষ্টা করবে, কারণ এখানে যদি না পারো আমি আমাকে কমেন্ট সেকশানে জানাবে, আমি পরের ক্লাসে করে দেবো। ঠিক আছে, একটা দুটো অঙ্ক নিজেরা চেষ্টা করো। ঠিক আছে, এটা তোমার হচ্ছে ওই যে তোমার উত্তর লেন্স আর হচ্ছে দর্পণের যে কম্বিনেশন হয় সেই কম্বিনেশন থেকে দেওয়া আছে। ঠিক আছে, একটু চেষ্টা করবে, না পারলে কমেন্টে জানাবে, আমি পরের ভিডিওতে সলিউশন করে দেবো। ঠিক আছে, আর অ্যান্সারটা কিন্তু 20 আসবে, অ্যান্সার কত আসবে, 20 সেন্টিমিটারের কাছাকাছি আসবে। তাহলে 11 দাগের দেখো অথবার যে কোশ্চেন, আচ্ছা 11 দাগের অথবার যে কোশ্চেনটা রয়েছে সেটা কি দেখো, 11 দাগের হচ্ছে অথবা, 11 দাগের অথবা যে কোশ্চেন রয়েছে সেটা দেখো, আলোকবাহী তন্তু কিভাবে আলোক সংকেত বহন করে। দেখো আলোকবাহী তন্তু কিভাবে আলোক সংকেত বহন করে না, আলোকবাহী তন্তু আলোক সংকেত বহন করার জন্য আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ধর্মটাই কাজে লাগায়। কি করে না, এরকম একটা তন্তু থাকে যার হচ্ছে বাইরের দিকে একটা আবরণ থাকে। ঠিক আছে, এবার আলোক রশ্মি কী করে, এখান থেকে কোনোভাবে ঢুকে গেল, ঢুকে গিয়ে এইখানে গিয়ে পড়লো, এখান থেকে পড়ার পরে এখান থেকে যে কোণটায় বেরোয় সে কোণটা নিয়ে বাইরে যেতে পারে না, এখান থেকে আবার ধাক্কাকে ফিরে আসে। এটা তোমরা বইতে পেয়ে যাবে। ঠিক আছে, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনকে কাজে লাগিয়ে করে, এটা একটু দেখে নেবে। এর দুটো ব্যবহার উল্লেখ করো। ব্যবহার দেখো, একটা তো প্রথম কথা চিকিৎসাশাস্ত্রে ব্যবহার করা হয়, যে আমাদের ওই দেহের অভ্যন্তরে কোথাও কিছু মানে হয়েছে কিনা সেটা জানার জন্য এই আলোকবাহী তন্তু ব্যবহার করা হয়। দ্বিতীয়ত হচ্ছে কোনো ডেটা বা সংকেতকে বা কোনো বার্তাকে এক জায়গা থেকে অন্য জায়গায় দ্রুত পৌঁছানোর জন্য আলোকবাহী তন্তু বা অপটিক্যাল ফাইবার ব্যবহার করা হয়। ঠিক আছে, তারপরে দেখো চলে আসছি 12 দাগের কোশ্চেন। 12 দাগের কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বলছে স্থির বস্তু ও পর্দার মধ্যে কোনো উত্তল লেন্সের দুটি অবস্থানের জন্য পর্দায় গঠিত সদ্বিম্বের আকার D1 আর D2। তাহলে বস্তুর আকার ডি সমান কত হবে বলেছে, √D1 D2 হবে, এটা আমাকে প্রমাণ করতে হবে, এটা বলেছে। ঠিক আছে,
আচ্ছা, একটা কোশ্চেন মনে হয় ছেড়ে এসেছি, ঠিক আছে? হ্যাঁ, 10 দাগের অথবা একটা কোশ্চেন ছিল, সাইক্লোট্রনের পক্ষে কি নিউট্রন কণাকে ত্বরিত করা সম্ভব? না, সাইক্লোট্রনের পক্ষে নিউট্রন কণাকে ত্বরিত করা সম্ভব নয়। কারণ হচ্ছে সাইক্লোট্রন কেবলমাত্র আধানযুক্ত কণিকাগুলোর ত্বরণ সৃষ্টি করতে পারে। যেহেতু নিউট্রনের কোনো আধান নেই, তার জন্য সাইক্লোট্রন একে ত্বরান্বিত করতে পারবে না, ঠিক আছে? তো দেখো এই কোশ্চেনটা চলে আসে। এই কোশ্চেনটা কী বলছিল যে স্থির বস্তু ও পর্দার মধ্যে, তাহলে পর্দাও স্থির আর বস্তুও স্থির। মনে করলাম এই হচ্ছে আমার এখানে বস্তু রয়েছে আর এখানটাতে আমার পর্দা রয়েছে, এখানটাতে বস্তু রয়েছে, এখানটাতে পর্দা রয়েছে। মাঝখানে দূরত্ব কত? না ক্যাপিটাল ডি মনে করলাম এদের মাঝখানে। এবারে লেন্সটাকে কী করা হচ্ছে? দুবার দুটো জায়গায় বসানো হচ্ছে, ঠিক আছে? তাহলে মনে করলাম একবার লেন্সটা এই জায়গাটাতে আছে আর একবার লেন্সটা এই জায়গাটাতে আছে, ঠিক আছে? এটা হচ্ছে তার প্রধান অক্ষ, ঠিক আছে? মনে করলাম প্রথম ক্ষেত্রে বস্তুর দূরত্ব কত? না U1, এটা হচ্ছে আমি প্রথম ক্ষেত্র মনে করলাম U1। আর দ্বিতীয় ক্ষেত্রে বস্তুর দূরত্বটা কত? না হচ্ছে U2, ঠিক আছে? তাহলে দেখো M1 সমান, মানে আমরা কি বলছি? বিবর্ধন, ঠিক আছে? কারণ প্রতিবিম্বের রৈখিক দৈর্ঘ্য দেওয়া আছে D1 আর D2, তাই না? তাহলে আমরা যদি বিবর্ধন বের করি, বিবর্ধন, ঠিক আছে? বিবর্ধন আমরা M সমান কি জানি? M সমান হচ্ছে I/O হয়, তার মানে প্রতিবিম্ব দূরত্ব বাই প্রতিবিম্ব দৈর্ঘ্য বাই বস্তু দৈর্ঘ্য। আবার V/UO হয়, অর্থাৎ প্রতিবিম্ব দূরত্ব বাই বস্তু দূরত্বও কিন্তু হয়। তাহলে প্রথম লেন্স, এটা হচ্ছে ফার্স্ট লেন্স L1, এটা L2, ঠিক আছে? তাহলে প্রথম লেন্সের জন্য M1 সমান কত হবে? M1 সমান হবে, দেখো প্রতিবিম্ব দৈর্ঘ্য কত আমাকে বলেছে? D1 বলেছে। তাহলে D1 বাই, মনে করলাম যে বস্তুর দৈর্ঘ্য কত? D, তাহলে D1/D সমান কত হবে? না বস্তু দূরত্ব কত? বস্তু দূরত্ব আমি মনে করলাম, দেখো বস্তু দূরত্ব কত হবে? আচ্ছা, প্রতিবিম্ব দূরত্ব হবে। প্রতিবিম্ব দূরত্ব কত হবে? না দেখো এটা তো আমার বস্তু দূরত্ব, তাহলে বস্তু দূরত্ব আমার হচ্ছে U1। প্রতিবিম্ব দূরত্ব কত হবে? D-U1 হবে। কারণ দেখো টোটালটা দূরত্ব D, তার মধ্যে এখান থেকে এটা বস্তু দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব এখান থেকে এটা হবে, কারণ পর্দায় প্রতিবিম্ব তৈরি হবে। তার মানে D মাইনাস কত হবে? U1, তাই না? তাহলে D মাইনাস কত লিখে ফেললাম? U1, ঠিক আছে? সিমিলারলি দেখো M2 সমান কত বেরোবে? M2 সমান প্রতিবিম্বের দৈর্ঘ্য কত? D2, তাহলে D2/D সমান, দেখো বস্তু দূরত্ব কত? না U2, তাহলে U2 বাই প্রতিবিম্ব দূরত্ব কত হবে? টোটালটা D থেকে U2 বাদ দিলে তাহলে আমি প্রতিবিম্ব দূরত্ব পাবো, তার মানে D মাইনাস কত? UT, ঠিক আছে? এবারে দেখো যদি আমি এইটাকে আর এটাকে গুণ করি, তাহলে কি পাচ্ছি? না D1/D গুণিতক D2/D সমান, দেখো D মাইনাস U1/U1 গুণিতক D মাইনাস U2 বাই কত? U2 হবে, ঠিক আছে? তাহলে D1 D2 থাকলো ওপরে, নিচে কত হয়ে যাবে? D স্কোয়ার, তাই না? তাহলে D1 D2/D স্কোয়ার সমান, দেখো কত আসছে? না D মাইনাস U1 গুণিতক D মাইনাস U2 বাই U1 U2, ঠিক আছে? তাহলে দেখো এবার এটাকে সূত্রে ভেঙে ফেলো। সূত্রে যদি আমি ভেঙে ফেলি, গুণ করো, গুণ করলে দেখো D স্কোয়ার মাইনাস DU2 মাইনাস সরি DU1 মাইনাসে প্লাস U1 U2 ডিভাইডেড বাই কত হবে? U1 U2 হবে, ঠিক আছে? এবারে দেখো সমান D স্কোয়ার আমার থাকলো, ঠিক আছে? মাইনাস, দেখো এখান থেকে আমি মাইনাস D কমন নিয়ে নিচ্ছি, তাহলে ভেতরে কত থাকবে? U1 প্লাস U2 থাকলো, প্লাস এখানে কত আছে? U1 U2 পড়ে থাকলো, ডিভাইডেড বাই কত হবে? U1 U2, ঠিক আছে? তাহলে দেখো এটা কত বেরিয়েছিল? না D1 D2/D স্কোয়ারের ভ্যালু বেরিয়েছিল এটা। তাহলে এখান থেকে দেখো D1 D2/D স্কোয়ার সমান, দেখো D স্কোয়ার থাকলো। আচ্ছা U1 প্লাস U2, ছবিটার দিকে একবার খেয়াল করো, ঠিক আছে? ছবিটার দিকে যদি খেয়াল করো কি দেখতে পাবে? না U1 প্লাস U2 করলেই তুমি কি পাবে? না D পাবে। U1 প্লাস U2 কি করলে কি পাবে? U1 প্লাস U2 করলে D পাবে, ঠিক আছে? U1 প্লাস U2 করলে কি পাবে? D পাবে। বা এটাকে এভাবে যদি না করি আমি, ঠিক আছে? U1, আচ্ছা যেটাই তোমার, আচ্ছা এটাকে আরেকরকমভাবে লিখে তাহলে বুঝতে পারবে। D লিখলাম, ঠিক আছে? D লেখা হলো, U1 এর জায়গায় U1 থাকলো। U2 মানে কোনটা? U2 মানে দেখো এটা U2 যেটা U2 তোমার যেটা সেটাই তোমার কিন্তু V1, দেখো U2 যেটা সেটাই তোমার, তার ক্ষেত্রে কী হবে? V1 হবে, ঠিক আছে? তার মানে দেখো U2 জায়গায় আমি কত লিখতে পারি? V1 প্লাস কত? না U1 U2, ঠিক আছে?
ডিভাইডেড বাই কত আছে U1 U2 আছে, ঠিক আছে। তাহলে ক্যালকুলেশন যদি করি আমি, দেখো ডি স্কোয়ার মাইনাস ডি U1 প্লাস V1 এর মান কত, U1 প্লাস V1 এর মান কত না ডি, তাহলে ডি স্কোয়ার প্লাস কত U1 U2 বাই কত হবে U1 U2 আসবে। তার মানে ডি স্কোয়ার কেটে গেল, U1 U2 কেটে গেল। তার মানে এখান থেকে তুমি কি পেলে, এবারে কত ছিল D1 D2 বাই ডি স্কোয়ার ছিল, ঠিক আছে। তাহলে এখান থেকে তুমি কত পাবে না D1 D2 সমান তুমি ডি স্কোয়ার পাবে। তাহলে এখান থেকে ডি সমান কত পাবে √ওভার D1 D2। এটাই তোমার প্রমাণ কিন্তু হয়ে গেল, ঠিক আছে। এটাই তোমার কি হয়ে গেল, প্রমাণ হয়ে গেল। বইতে দেখবে হয়তো পেলেও পেয়ে যেতে পারো। তাহলে এ পর্যন্ত 12 দাগের কোশ্চেন আমাদের হয়ে গেল, ঠিক আছে। চলে আসবো আমরা 13 দাগের কোশ্চেনে, ঠিক আছে। দেখো 13 দাগের কোশ্চেন কি বলছে। 13 দাগের, আচ্ছা 12 দাগের একটা অথবা রয়েছে, বলছে পরস্পরের সংস্পর্শে থাকা দুটি পাতলা লেন্সের সমবায়ের ক্ষেত্রে প্রমাণ করো 1/f সমান 1/f1 প্লাস 1/f2। এটা তোমাদের বইতে করে দেওয়া আছে, পেয়ে যাবে, আর আমি ডিটেলসে করছি না। 13 দাগে দেখো প্রমাণ কি বলছে, যদি না পাও আমাকে বলবে, আমি কমেন্ট সেকশানে বলবে, আমি যেগুলো কোশ্চেন নম্বরগুলো, কোশ্চেনের দাগ নম্বরগুলো বলে দেবে, যেগুলো পারছো না সেগুলো আমি করে দেবো যদি বইতে না পাও। এগুলো সাধারণত সমস্ত বইতে থাকে। প্রমাণ করো কম্পাঙ্ক নিবৃত্তি বিভব ভি নট লেখচিত্রের নতি এবং ইলেকট্রনের আধানের গুণফল প্লাঙ্ক ধ্রুবকের মান প্রকাশ করে, ঠিক আছে। প্লাঙ্ক ধ্রুবকের মান প্রকাশ করে, এটা প্রমাণ করতে বলছে আমাকে। তাহলে দেখো এটা কিভাবে আমরা করব। দেখো ধরো আমি মনে করছি যে আইনস্টাইনের যে আমাদের আলোক তড়িৎ সমীকরণ ছিল, ঠিক আছে। তাহলে আইনস্টাইনের আলোক তড়িৎ সমীকরণ অনুযায়ী, ঠিক আছে, আইনস্টাইনের আলোক তড়িৎ সমীকরণ অনুযায়ী আমি কি লিখতে পারি না E∞ ইজিক্যাল টু h⁻ মাইনাস W⁻, ঠিক আছে, h⁻ W⁻, যেখানে ইটা কি ইলেকট্রনের তড়িতাধান, V⁻ তো তোমাকে প্রশ্নেই বলে দিয়েছে, কি বলেছে V⁻টা দেখো তোমাকে কি বলে দিয়েছে প্রশ্নে, যে নিবৃত্তি বিভব বলে দিয়েছে, ঠিক আছে। আর নিউটা কি কম্পাঙ্ক বলে দিয়েছে, এইচটা তোমার প্লাঙ্কের কনস্ট্যান্ট, আর W⁻টা কি, W⁻টা হচ্ছে ধাতব পৃষ্ঠের কার্য অপেক্ষক, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো আমি কি লিখতে পারবো, যে V⁻ সমান ইটা ধরে এসে ভাগ হয়ে যাবে, তাহলে h⁻ W⁻ বাই ই হবে, নিচে ভাগ আছে মানে এর সাথেও ভাগ এর সাথেও ভাগ, তার মানে h⁻ মাইনাস W⁻ বাই কী হবে ই। এবারে দেখো নিবৃত্তি বিভব অর্থাৎ V⁻, আর যদি হচ্ছে আমি কম্পাঙ্কের লেখচিত্র অঙ্কন করি, সেটা কেমনভাবে হয়, সেটা একটা সরল রেখা হয়। কেমনভাবে হয়, সরল রেখা হয়। এদিকে যদি আমার নিউ থাকে আর এদিকে যদি আমার V⁻ কাজ করে, তাহলে এই সরল রেখাটা এইভাবে আমরা পাই, ঠিক আছে। আর এটাই হচ্ছে সেই সরল রেখার কি হয়, লেখচিত্র নতি হবে, ঠিক আছে, কী হবে, নতি হবে। আর এই যে অংশটা দেখতে পাচ্ছ, এই অংশটাকে আমরা ওই W⁻ বাই ই পাচ্ছি, মানে এই যে অংশটা এইটা, ঠিক আছে। তাহলে নতি এটা হবে, ঠিক আছে, আর এটা হচ্ছে তোমার V⁻, ঠিক আছে। তাহলে নতি যদি V⁻ বলছি, এটা নিউ⁻। যদি আমরা নতির কথা বলি, ঠিক আছে, নতি সমান কত বেরোবে, দেখো নতিটা আমরা কীভাবে পাবো, এটা তো সরল রেখার সমীকরণ, তাহলে সরল রেখার যে সাধারণ সমীকরণ হয়, ঠিক আছে, তাহলে সরল রেখার সাধারণ সমীকরণ, ঠিক আছে, সরল রেখার সাধারণ সমীকরণ কি হয়, সমীকরণ হচ্ছে y = mx প্লাস সি, যেখানে এমটা হচ্ছে নতি। এবার এই ইকুয়েশানটাকে যদি আমি এই যে নিউ⁻ সমান এই ইকুয়েশানটার সঙ্গে তুলনা করি, তাহলে ওয়াইয়ের মান কত V⁻, ঠিক আছে। এমটা নতি, এমের জায়গায় কে বসে আছে, এমের জায়গায় h⁻ বসে আছে, h/e বসে আছে। তার মানে নতি এম সমান h/e, নতি এম সমান কত হবে h/e। তাহলে যদি কণাকণি গুণ করে দিই, h সমান কি বেরোবে এমই। তাহলে দেখো প্লাঙ্কের যে ধ্রুবকটা, সেটা ওই যে তোমার হচ্ছে আলোক তড়িৎক্রিয়ার ক্ষেত্রে যে ইলেকট্রনটা রয়েছে তার ভর আর আধানের গুণফলের সমান, ঠিক আছে। তাহলে তোমাকে প্রমাণও দেখো এটাই করতে দিয়েছিল, কি বলছিল দেখো, এই যে হ্যাঁ ইলেকট্রনিক আধানের গুণফল, এই যে লেখচিত্র নতি এবং ইলেকট্রনিক আধানের গুণফল প্লাঙ্ক ধ্রুবকের মান প্রকাশ করে, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে তোমার উত্তর কিন্তু হয়ে গেল, ঠিক আছে। নেক্সট দেখো পরের কোশ্চেন কি বলছে, যে হাইড্রোজেন পরমাণুতে একটি ইলেকট্রন আছে অথচ ওর বর্ণালীতে অনেকগুলি রেখা আছে, ব্যাখ্যা করো। এটা তোমরা বইতে পেয়ে যাবে, ঠিক আছে, আর বলার দরকার নেই। তারপর বলছে মৌলের কোন মৌলিক ধর্মের ওপর বৈশিষ্ট্যসূচক এক্সরশ্মির কম্পাঙ্ক নির্ভর করে, ঠিক আছে। তাহলে মৌলের কোন ধর্মের ওপরে বৈশিষ্ট্যসূচক এক্সরশ্মি নির্ভর করবে, তা মনে রাখবে মৌলের হচ্ছে
পারমাণবিক, এটা কত দাগে, দাগ নম্বরটা দিয়ে দিই, 13 দাগের হচ্ছে 13 দাগের হচ্ছে আইয়েরটা, তাই তো? 13 দাগে না, 13 দাগের হচ্ছে 2-এরটা। কি বলছে যে মৌলের কোন মৌলিক ধর্মের ওপর বৈশিষ্ট্যসূচক এক্স রশ্মি নির্ভর করে, ঠিক আছে? তাহলে আমরা বৈশিষ্ট্যসূচক এক্স রশ্মির কথা যদি আমরা বলি, ঠিক আছে, বৈশিষ্ট্যসূচক এক্স রশ্মিটা কার উপর নির্ভর করে? না, বৈশিষ্ট্যসূচক এক্স রশ্মি আমাদের নির্ভর করে সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যার উপরে। কার উপরে? পারমাণবিক সংখ্যার উপরে, ঠিক আছে। কি হয় না, √/, নিউ প্রপোর্শনাল টু জেড হয়, যেখানে নিউটা কি, নিউটা হচ্ছে এক্স রশ্মির বর্ণালীর চূড়ার কম্পাঙ্ক, ঠিক আছে, আর জেডটা হচ্ছে পারমাণবিক সংখ্যা। এটা কোন সূত্র? এটা হচ্ছে মোজলের সূত্র, ঠিক আছে। এটা কার সূত্র? না, এটা হচ্ছে মোজলের সূত্র নামে কিন্তু পরিচিত, ঠিক আছে। চলে আসবো দেখো আমরা পরের কোশ্চেনে। পরের কোশ্চেন বলতে এই যে 14 দাগের আই, তেজস্ক্রিয় বিঘটন ও নিউক্লিয় বিভাজনের মধ্যে পার্থক্য লেখো। এটা বইতে পেয়ে যাবে, না পেলে আমার কমেন্ট সেকশন জানিয়ে আমি করে দেবো। নিউট্রনকে কেন নিউক্লিয়ার বিভাজনের জন্য আদর্শ ধরা হয়? আচ্ছা, আমি বলে দিচ্ছি, দেখো, তেজস্ক্রিয় বিঘটন ও নিউক্লিয়াস বিভাজনের মধ্যে পার্থক্যটা বলে দিই, ঠিক আছে। দেখো, তেজস্ক্রিয় বিঘটন এবং তেজস্ক্রিয় বিঘটন ও নিউক্লিয় বিভাজনের যে প্রথম পার্থক্য সেটা হচ্ছে তেজস্ক্রিয় বিঘটন একটা স্বতঃস্ফূর্ত ঘটনা, আর নিউক্লিয় বিভাজনে কী করা হয়? একটা ভারী নিউক্লিয়াসকে একটা মন্থর নিউট্রন দ্বারা আঘাত করে নিউক্লিয় বিভাজন ঘটানো হয়। তেজস্ক্রিয় বিঘটন 3 রকমের হয়, যেমন আলফা, বিটা ও গামা বিঘটন। নিউক্লিয় বিভাজন একই রকমই হয়ে থাকে। আর 3 নম্বর যে পার্থক্য সেটা হচ্ছে তেজস্ক্রিয় বিঘটনের ক্ষেত্রে উৎপন্ন তাপের পরিমাণ কম হয়, আর নিউক্লিয় বিভাজনের ক্ষেত্রে উৎপন্ন তাপের পরিমাণ অনেক বেশি হয়, ঠিক আছে। আর একটা তুমি পার্থক্য বলতে পারো, 4 নম্বর পার্থক্য, যে তেজস্ক্রিয় বিঘটনে জনক নিউক্লিয়াস ও দুহিতা নিউক্লিয়াসের মধ্যে পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যার সামান্য পার্থক্য দেখা যায়, কিন্তু নিউক্লিয় বিভাজনের ক্ষেত্রে প্রায় সমান ভরের দুটি নিউক্লিয়াসে এটা হচ্ছে ভেঙে যায়, ঠিক আছে। এটা তোমার পার্থক্য চলে গেল। তারপর যে কোশ্চেনটা বলছিল সেটা কি? সেটা হচ্ছে তোমার যে নিউক্লিয় বিক্রিয়ায় নিউট্রনকে কেন আদর্শ হচ্ছে প্রক্ষেপক হিসাবে আমরা ব্যবহার করি? কারণ দেখো, নিউট্রন একটা নিস্তড়িত কণা হওয়ায় ধনাত্মক তড়িৎযুক্ত নিউক্লিয়াস দ্বারা নিউট্রন বিকর্ষিত হয় না, ফলে খুব অল্প শক্তির নিউট্রনও নিউক্লিয়াসের অভ্যন্তরে প্রবেশ করে নিউক্লিয় বিক্রিয়া ঘটাতে সক্ষম। তাই নিউক্লিয় বিক্রিয়ায় নিউট্রনকে আদর্শ প্রক্ষেপক হিসাবে ব্যবহার করা যায়, ঠিক আছে। চলে আসছি দেখো আমরা নেক্সট কোশ্চেন বলতে কত দাগের কোশ্চেন? নেক্সট কোশ্চেন হচ্ছে আমার হচ্ছে 14 দাগের অথবা, ঠিক আছে। 14 দাগের হচ্ছে অথবা, অঙ্ক একটা দিয়েছি, কি বলছে দেখো, এক্স ওয়াই হলো দুটি তেজস্ক্রিয় মৌল, প্রারম্ভিক পরমাণুর সংখ্যা প্রত্যেকের সমান, ঠিক আছে। এদের অর্ধায়ু যথাক্রমে 1H আর 2H হলে 2 ঘন্টা পরে বিঘটনের হারের অনুপাত নির্ণয় করো, ঠিক আছে। তাহলে এক্স আর হচ্ছে ওয়াই দুটো মৌল রয়েছে, এর টি এর মান কত? না 1 আওয়ার। এর টি হাফের মান কত? বা টি ধরে নাও না, টি হাফের মান কত? এটা মনে করো T1, এটা মনে করো T2, মান কত? না হচ্ছে 2 ঘন্টা। এবারে টোটাল 2 ঘন্টা পরে এদের হচ্ছে বিঘটনের হারের হচ্ছে অনুপাত বের করতে বলছে। দেখো, বিঘটনের হার, ঠিক আছে, বিঘটনের হার R1 সমান কত হয়? আর সমান কত হয়? আর সমান হয় dN/dt। এটা আবার ল্যামডা এন এর সঙ্গে সমান হয়, ঠিক আছে। আর এন থাকলো, ল্যামডার মান কত হয়? আমরা জানি 0.693 বাই হচ্ছে টি হয়, ঠিক আছে। তাহলে R1-এর কথা যদি বলি, R1 সমান কত বেরোবে? না N1 গুণিতক 0.693 বাই T1। R2 কত বেরোবে? না N2 গুণিতক 0.693 বাই T2, ঠিক আছে। N1 N2টা কি? N1 N2টা হচ্ছে বিঘটিত হয়ে যাওয়ার পরে যে অণুগুলো পড়ে রয়েছে, ঠিক আছে। তাহলে দেখো, R1/R2 যদি আমি করি, R1/R2 করলে দেখো কত বেরোবে? N1 ইন্টু 0.693 বাই T1 ডিভাইডেড বাই N2 ইন্টু 0.693 বাই কত বেরোবে? T2। দেখো 0.693 ক্যান্সেল হবে, এখান থেকে কত পাবো? N1/N2 গুণিতক T2 বাই কত পাবো? T1, ঠিক আছে। এবার দেখো, T2 আর T1 এর মান আমি জানি, কিন্তু N1 N2 মান জানি না। তাহলে N1 N2 মান আমাকে বের করতে হবে। কীভাবে বের করব? না N1 সমান N0, মানে প্রাথমিক যে অণুর সংখ্যা ছিল, ডিভাইডেড বাই কত হবে? 2n হয়। আচ্ছা, N0 বাই 2n মানে কি? না কতবার ওটা হচ্ছে বিঘটিত হয়েছে। দেখো, প্রথম মৌলটার বিঘটনের অর্ধায়ু কত ছিল? অর্ধায়ু ছিল দেখো 1 ঘন্টা, তার মানে 2 ঘন্টার মধ্যে 2 বার বিঘটিত হবে, তাহলে 2 তার মানে কত বেরোবে? N0/4
4 বেরোবে। যদি n2-র কথা বলি, n2 সমান n0 বাই কত হবে, 2^1 হবে। কারণ দেখো এর অর্ধেক কত, 2 ঘন্টা, তাহলে 2 ঘন্টা এসে একবারই হচ্ছে ভাঙবে, মানে অর্ধেক হবে। তার মানে n0 বাই কত বেরোলো, 2 বেরোলো। ঠিক আছে, n0 বাই কত বেরোলো, 2 বেরোলো। তাহলে এবারে আমি r1/r2 ক্যালকুলেশন করব। তাহলে r1 বাই হচ্ছে r2, তাহলে r1/r2 কত ছিল, n1/n2 ইন্টু t2/t1। n1 এর ভ্যালু কত বেরোলো, n0/4, তাহলে n0/4 বাই কত হবে, n0/2 গুণ করলে 2/n0 হয়ে গেল, গুণিতক দেখো t2/t1, t2-র ভ্যালু কত 2, t1-এর ভ্যালু কত 1, তাহলে n0 ক্যালসিয়াম হবে, 2 2 এ 4 আর 4 কেটে গেল, 1:1 বেরোবে। তোমাদের বইতে সম্ভবত ওই 1:2 বা 2:1 এরকম একটা অ্যান্সার আছে, ওটা ভুল আছে। ঠিক আছে, ওটা যদি মানে হ্যাঁ তোমাদের বইতে হচ্ছে 1:2 উত্তর আছে। ঠিক আছে, এটা যদি তুমি 4 ঘন্টার জন্য ধরো তখন এটা ঠিক, 2 ঘন্টার জন্য কিন্তু 1:1 থাকবে। ঠিক আছে, বুঝতে পারলে? এই যেখানে বলছে না 2 ঘন্টা পরে, এটা যদি 4 ঘন্টা বলতো তখন এই উত্তরটা আসতো 1:2, এখানে কিন্তু উত্তরটা কত হবে, 1:1 হবে। ঠিক আছে, চলে আসবো দেখো আমরা নেক্সট কোশ্চেনে। ঠিক আছে, দেখো নেক্সট কোশ্চেন কি বলছে। নেক্সট কোশ্চেন বলছে দেখো 15 দাগের কোশ্চেন। ঠিক আছে, 15 দাগের কোশ্চেন, 15 দাগের কোশ্চেন কী বলছে, 15 দাগের কোশ্চেন না আরেকটা কোশ্চেন রয়েছে, হ্যাঁ আরেকটা কোশ্চেন রয়েছে। দেখো 14 দাগের অথবা হচ্ছে 2-এর দাগের একটা কোশ্চেন রয়েছে, যে বলছে কি যে হাইড্রোজেন, ঠিক আছে এদিকে নিয়ে এসি, দেখো হাইড্রোজেন পরমাণুর 3 নম্বর ও 4 নম্বর কক্ষপথের ব্যাসার্ধের অনুপাত নির্ণয় করো। হাইড্রোজেন পরমাণুর 3 নম্বর আর 4 নম্বর কক্ষপথের ব্যাসার্ধের অনুপাত আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো Rn সমান আমরা কি জানি, হাইড্রোজেন কক্ষের ক্ষেত্রে Rn সমান জানি ε0 n² যেখানে Rnটা হচ্ছে nতম কক্ষপথের ব্যাসার্ধ, ε0টা কি, ε0 হচ্ছে শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা, nটা হচ্ছে কক্ষপথের সংখ্যা বা কক্ষপথের নাম্বার, এইচটা হচ্ছে প্লাঙ্কের কনস্ট্যান্ট, পাই তো কনস্ট্যান্ট তোমরা জানো, এম হচ্ছে ইলেকট্রনের ভর আর ই হচ্ছে ইলেকট্রনের আধান। তাহলে এখানে যদি খেয়াল করি এটাও কনস্ট্যান্ট, এটা তো আমি একটা, এটা তো কনস্ট্যান্ট, এটাও কনস্ট্যান্ট, এটাও কনস্ট্যান্ট আর এটাও কনস্ট্যান্ট। তার মানে Rnটা কার সঙ্গে তুমি হচ্ছে ইকুয়াল টু সমানুপাতিক পাচ্ছ n² সঙ্গে। তাহলে প্রথম কক্ষপথ যদি ধরি, তাহলে কত না কত নম্বর বলেছে, আমাকে বলেছে হচ্ছে 3 নম্বর আর 4 নম্বর। ঠিক আছে, তাহলে 3 নম্বর কক্ষপথ r3:r4 যদি করি তাহলে কত বেরোবে, 3² কত বেরোবে, 4², তার মানে 3 3 9 আর 4 4 16, তাহলে উত্তর কত হয়ে যাবে, 9:16। ঠিক আছে, তারপরে দেখো আমরা চলে আসবো 15 দাগের কোশ্চেনে। ঠিক আছে, 15 দাগের কোশ্চেন কি বলছে, 15 দাগের কোশ্চেন বলছে দেখো যে ভোল্টেজ নিয়ন্ত্রক হিসাবে কিরূপ ডায়োড ব্যবহার করা হয়। ভোল্টেজ নিয়ন্ত্রক হিসাবে তোমরা মনে রাখবে জেনার ডায়োড ব্যবহার করা হয়। কি ডায়োড ব্যবহার করা হয়, জেনার ডায়োড। ঠিক আছে, তারপরে তোমরা কি বলছে যে হচ্ছে ভোল্টেজ নিয়ন্ত্রক বর্তন চিত্র আঁকো এবং ব্যাখ্যা করো। দেখো ওটা হচ্ছে যে আমাদের যে জেনার ডায়োড রয়েছে, ওই জেনার ডায়োডের পরেই কিন্তু এটা দেওয়া আছে বইতে, তোমরা দেখে নেবে। তারপরে বলছে দেখো 16 দাগে একটি ট্রানজিস্টরের আলফা ও বিটার সংজ্ঞা দাও এবং এদের মধ্যে সম্পর্কটি প্রতিষ্ঠা করো। দেখো এটা আমি করে দিচ্ছি। ঠিক আছে, একটা ট্রানজিস্টরের আলফার সংজ্ঞা আর বিটার সংজ্ঞা দিতে বলেছে এবং তাদের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করতে বলেছে। দেখো আলফার সংজ্ঞা যদি আমরা বলি, আলফা কাকে বলে, আলফা হচ্ছে নিঃসারক প্রবাহ অর্থাৎ আইই, নিঃসারক প্রবাহ পরিবর্তনের সাথে সাথে সংগ্রাহক প্রবাহ যে অনুপাতে পরিবর্তিত হয় তাকে ট্রানজিস্টরের পরিবৃত্তি অনুপাত বা হচ্ছে আলফা বলা হয়। তাহলে আলফা সমান কি হবে, ডেল্টা আইসি বাই কত হবে, ডেল্টা আইই। ঠিক আছে, তার মানে কি বললাম যে নিঃসারক প্রবাহ সংজ্ঞা কি বলা হলো, নিঃসারক প্রবাহ, হ্যাঁ নিঃসারক প্রবাহ পরিবর্তনের সাথে সাথে সংগ্রাহক প্রবাহ যে অনুপাতে পরিবর্তিত হয় তাকে ট্রানজিস্টরের প্রবাহ পরিবৃত্তি অনুপাত বলে বা আলফা বলে। তাহলে আলফা সমান কত হবে, ডেল্টা আইসি বাই কত হবে, ডেল্টা আইই। যদি আমি বিটার কথা বলি, বিটাটাকে ভালোভাবে মানে ভাষায় কি বলা হয়, বিটাটাকে বলা হয় ট্রানজিস্টরের প্রবাহ বিবর্ধন গুণক। ঠিক আছে, বা প্রবাহ বিবর্ধন বলা হয়। কাকে বলা হয়, মানে কাকে বলে, ট্রানজিস্টরের সাধারণ নিঃসারক অর্থাৎ সিই মোডে, ঠিক আছে সাধারণ নিঃসারক বর্তনীতে ইনপুট ভূমি প্রবাহের পরিবর্তে উপাংশটির সাপেক্ষে আউটপুট সংগ্রাহক প্রবাহের পরিবর্তী উপাংশটি যত গুণ হয় সেই সংখ্যাটিকে ট্রানজিস্টরের প্রবাহ বিবর্ধন গুণক বলা হয়। তাহলে বিটা সমান কি হবে, বিটা সমান দেখো কি বলা হচ্ছে যে ইনপুট ভূমি, ঠিক আছে ইনপুট ভূমি থাকছে আর হচ্ছে কি থাকছে না হচ্ছে আউটপুট হচ্ছে সংগ্রাহক থাকছে, এইটা এর যত গুণ সেটাকে আমরা কি বলছি, প্রবাহ বিবর্ধন। তাহলে বিটা সমান কত হবে না, আইসি বাই কত হবে, আইবি হবে। ঠিক আছে, এবার এদের দুজনের মধ্যে যদি সম্পর্ক বলি তাহলে কীভাবে সম্পর্ক প্রতিষ্ঠা করতে পারবো না, বিটা সমান আমি কি পেলাম, বিটা সমান হচ্ছে
ডেল্টা আইসি বাই হচ্ছে ডেল্টা আইবি পেলাম, ঠিক আছে, বড় হাতে লিখে নাও, ডেল্টা আইসি বাই ডেল্টা আইবি পেলাম। তাহলে বিটা সমান কি পেলাম, ডেল্টা আইসি বাই হচ্ছে ডেল্টা আইবি, ঠিক আছে। দেখো ডেল্টা আইসিটাকে আমি ডেল্টা আইসি রাখছি, ডেল্টা আইবিটাকে এভাবে লিখতে পারি যে ডেল্টা আইই মাইনাস ডেল্টা আইসি, ঠিক আছে, লিখতে পারি ডেল্টা আইই মাইনাস ডেল্টা আইসি সমান, দেখো উপরে নিচে আমি ডেল্টা আইই দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে ডেল্টা আইসি বাই কত হলো ডেল্টা আইই, এটাকে ডেল্টা আই দিয়ে ভাগ করলে এটার সঙ্গে ভাগ করলে 1 মাইনাস ডেল্টা আইসি বাই কত আসবে ডেল্টা আইই আসবে। তার মানে দেখো ডেল্টা আইসি বাই ডেল্টা আই কী ছিল, আলফা ছিল, তার মানে আলফা বাই 1 মাইনাস আলফা, তাহলে বিটা সমান কত বেরোলো আলফা বাই 1 মাইনাস আলফা। এটাই হচ্ছে আলফা বিটার সম্পর্ক, ঠিক আছে, বুঝতে পারলে। পরের দাগে দেখো চলে আসছি, পরের দাগে কী বলছে যে হচ্ছে হ্যাঁ অথবা বলছে ন্যূনতম সংখ্যক অর এবং নট গেট ব্যবহার করে অ্যান্ড গেট কীভাবে তৈরি করবে, ঠিক আছে, অর একের দাগে অর গেট আর নট গেট ব্যবহার করে অ্যান্ড গেট তৈরি করতে বলছে। তাহলে কীভাবে করতে পারবো, দেখো আমি এখানে একটা নট গেট লাগালাম, এখানেও একটা নট গেট লাগালাম, ওই দুটো নট গেটের আউটপুট হচ্ছে অর গেটের ইনপুট হিসাবে আমি যোগ করলাম, তারপরে সামনে আবার একটা নট গেট লাগিয়ে দিলাম। তাহলে কী হবে, এখানে ধরো এ ইনপুট দিলাম, বি ইনপুট দিলাম, নট গেট মানে এখানে আউটপুট এ বার হবে, এখানে বি বার হবে, ঠিক আছে। তাহলে এ বার বি বার ঢুকে গিয়ে এখানে কি তৈরি করবে এ বার প্লাস হচ্ছে বি বার, ঠিক আছে। এটা মানেই আমি কি বলতে পারি, এটা মানেই হচ্ছে এ বি বার, ঠিক আছে, বুলিয়ান অ্যালজেব্রা। তার মাথায় বার আসবে, তার মানে এ বি বারের মাথায় বার, তার মানে কি আসছে শুধু এ বি আসছে। তাহলে দেখো এ দিয়েছিলাম বি দিয়েছিলাম এ বি পেলাম, কোন গেটের ক্ষেত্রে হয় অ্যান্ড গেটের ক্ষেত্রে। তাহলে অ্যান্ড গেট তৈরি করতে গেলে সবথেকে কম 3টে নট গেট আর একটা অর গেটের প্রয়োজন পড়বে তোমার, ঠিক আছে, আশা করি বুঝতে পেরে গেলে, ঠিক আছে। তারপরে দেখো পরের যে কোশ্চেনটা রয়েছে, দেখো দুয়ের দাগের যে কোশ্চেনটা রয়েছে, দুয়ের দাগের কোশ্চেন কী রয়েছে, দুয়ের দাগের কোশ্চেন রয়েছে যে সার্বজনীন গেট কাকে বলে। দেখো এটা মুখে বলে দিচ্ছি, সার্বজনীন গেট কাকে বলে না, আমাদের যে প্রাথমিক বা মৌলিক গেট সেটা কিন্তু 3টে, সেটা কি কি, একটা হচ্ছে অ্যান্ড, একটা হচ্ছে অর, আর একটা হচ্ছে নট, ঠিক আছে। এবার এই 3টে গেট ব্যবহার করে এই দুটো গেট, যে কোনো দুটো গেট ব্যবহার করে একটা গেট কিন্তু পাওয়া যায় না। এবার এদেরকে কম্বিনেশান দিয়ে আমরা দুটো গেট তৈরি করেছি, একটা হচ্ছে ন্যান্ড গেট, একটা হচ্ছে নট গেট। ন্যান্ড গেট কী দিয়ে তৈরি হয়েছে, নট আর হচ্ছে অ্যান্ড দিয়ে হচ্ছে ন্যান্ড গেট তৈরি হয়েছে, আর নট গেটটা নট গেট আর হচ্ছে নট গেটটা নট গেট আর অর গেট মিলিত হয়ে তৈরি করেছে। এই ন্যান্ড গেট এবং নর গেট ব্যবহার করে এই অ্যান্ড গেট অর গেট এবং নট গেট পাওয়া যেতে পারে, তার জন্য ন্যান্ড এবং নরকে কী বলা হচ্ছে সার্বজনীন লজিক গেট বলা হচ্ছে, কারণ এই দুটো গেট ব্যবহার করে আমরা প্রাথমিক বা মৌলিক গেটটাকে কিন্তু তৈরি করতে পারি, ঠিক আছে। চলে আসবো দেখো আমরা নেক্সট কোশ্চেন কী বলছে 17 দাগে, যে একটি মিশ্র সমবায়ের কিছু সংখ্যক একই প্রকার কোষ যাদের প্রত্যেকের পরিচালক বল ই এপসিলন এবং আভ্যন্তরীণ রোধ আর এম সংখ্যক সারিতে সজ্জিত, ঠিক আছে, এম সংখ্যক সারিতে সজ্জিত এবং প্রত্যেক সারিতে এন সংখ্যক কোষ আছে। সমবায়ের বহিস্থ রোধ আর হলে বর্তনীতে প্রবাহ মাত্রা সর্বোচ্চ মানের শর্ত নির্ণয় করো। সর্বোচ্চ প্রবাহ মাত্রা ও বহিস্থ রোধ কী বলছে, সর্বোচ্চ প্রবাহ মাত্রাও নির্ণয় করো, ঠিক আছে। হ্যাঁ, এবার আমরা বড় কোশ্চেনে 5 দাগের কোশ্চেন চলে আসছি, এখানে 3টে কোশ্চেন করলে আমাদের কিন্তু শেষ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে চলে আসবো 17 দাগ, 17 দাগটা সেপারেট করছি, বড় হবে, ঠিক আছে। 17 দাগেরটা করছি, দেখো এটা তোমরা বইতেও পেয়ে যাবে, তবু একবার আমি করে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো, ঠিক আছে। তাহলে দেখো ছবিটা এঁকে ফেলি, ছবিটা কেমনভাবে হবে না, ছবিটা মনে করো এইভাবে হচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে এখানে বহিস্থ রোধ একটা আর যুক্ত করা আছে, ঠিক আছে, বহিস্থ রোধ একটা আর যুক্ত করা হয়েছে, প্রত্যেকটার এপসিলন, ঠিক আছে, আর মোট আভ্যন্তরীণ রোধ কত আর দেওয়া আছে। এবারে প্রত্যেকটা এই হচ্ছে শ্রেণীতে কটা করে রয়েছে এন সংখ্যক করে রয়েছে এটাতে, ঠিক আছে, আর এদিক বরাবর এম সংখ্যক হচ্ছে সারি রয়েছে, ঠিক আছে। তাহলে দেখো যদি আমি বলি যে প্রত্যেকটা যে সারিতে আমার হচ্ছে কতগুলো রয়েছে, প্রত্যেকটা শ্রেণীতে মোট হচ্ছে যে তড়িৎ কোষগুলো রয়েছে সেটা এন সংখ্যক, তাহলে মোট রোধ, প্রত্যেকটা রোধ তো স্মল আর করে, মোট রোধ কত হয়ে যাবে না এন আর হয়ে যাবে। এবারে সেই এন আরগুলো প্রত্যেকটা কিসে রয়েছে, সমান্তরাল সমবায়ে রয়েছে, তাহলে তার তুল্য রোধ যদি আর মনে করি তাহলে 1/r সমান কত হবে না 1/nr,
প্লাস 1/nr, ঠিক আছে। এরকম করে করে কত পর্যন্ত যাবে না m সংখ্যক, ঠিক আছে, কারণ m সংখ্যক হচ্ছে তোমার সারি রয়েছে, তাহলে যোগ করলে m/nr বেরোবে। তাহলে এখান থেকে দেখো r সমান কত বেরোবে না nr বাই হচ্ছে m বেরিয়ে গেল। এবার তার সঙ্গে এই আরটা আবার কিসে রয়েছে, শ্রেণী সমবায়ে রয়েছে। তাহলে মোট রোধ যদি আমি আচ্ছা এটাকে আমি আর ড্যাশ ধরে নিচ্ছি, তাহলে মোট রোধ আর সমান কী হবে না আর ড্যাশ প্লাস হচ্ছে বাইরের আরটা হবে, ঠিক আছে। আচ্ছা এটাকে তাহলে তুমি আর বার ধরে নাও, ঠিক আছে। তাহলে দেখো আর ড্যাশের মান কত বেরোলো nr/m প্লাস কত হবে আর, এটা হচ্ছে আমার কি মোট রোধ, ঠিক আছে। এবারে দেখো কোষের তড়িৎচালক বল কত হবে। দেখো প্রত্যেকটা শ্রেণীতে n সংখ্যক করে কি রয়েছে তড়িৎচালক তড়িৎ কোষ রয়েছে, আর প্রত্যেকটা তড়িৎচালক বল কত ই। তাহলে মোট যে তড়িৎচালক বল হবে ক্যাপিটাল ই সমান n গুণিতক এপসিলন হবে। এই প্যারালালগুলোকে আর কনসিডার করা হবে না, কারণ দু প্রান্তের বিভব প্রভেদ কিন্তু প্রত্যেকটা শ্রেণী সেমই হবে, ঠিক আছে। তাহলে আই সমান কত বেরোবে দেখো, আই সমান বেরোবে দেখো আই সমান মোট তড়িৎচালক বল n এপসিলন বাই কত হবে মোট রোধ মানে আর প্লাস এন আর বাই কত হবে এম, ঠিক আছে। এখান থেকে দেখো আই সমান কত বেরোবে, আই সমান দেখো লসাগু যদি আমি এম করে দিই তাহলে এমটাকে ওপরে পাঠিয়ে দাও এম এন এপসিলন, ঠিক আছে, বাই কত বেরোবে এম আর প্লাস হচ্ছে এন আর। এবারে আমাকে এখানে কি বলেছে যে সর্বোচ্চ প্রবাহ মাত্রা, এই যে সর্বোচ্চ প্রবাহ বর্তনীতে প্রবাহ মাত্রা সর্বোচ্চ মানে শর্ত নির্ণয় করো, আর সর্বোচ্চ প্রবাহ মাত্রার মানও নির্ণয় করতে বলছে আমাকে। তাহলে সর্বোচ্চ প্রবাহ মাত্রা যদি নির্ণয় করতে হয় তাহলে মনে করো আইটাকে আমি এভাবে ভেঙে দিচ্ছি, আই সমান ধরো এম এন ই বাই, এটাকে আমি এভাবে লিখতে পারি √r এম আর মাইনাস √r এন আর তার হোল স্কোয়ার প্লাস 2 √r এম এন আর আর, ঠিক আছে, লিখতে পারি। দেখো স্কোয়ার করলে এটাই পড়ে থাকবে, এটা হচ্ছে ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে দেখো সর্বোচ্চ প্রবাহ মাত্রা যদি পেতে হয় তাহলে এখানে যদি খেয়াল করো এই মানটা কি ধ্রুবক, কারণ এম এন তো একটা নির্দিষ্ট সংখ্যক শ্রেণী আর হচ্ছে সারি, আর 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 এর মানও তো কনস্ট্যান্ট, তাহলে এই মানটা তো কনস্ট্যান্ট, ঠিক আছে, মানে এর পরিবর্তন করা যাবে না। তাহলে মানে দেখো এই যে মানটা এই মানটাকে সব থেকে কম হতে হবে, কম হলে তবে এই পুরো ভ্যালুটা বেশি হবে এবং তার জন্য আই বেশি হবে। কিন্তু এর মাথায় দেখো স্কোয়ার আছে, তার মানে এটা তো নেগেটিভ হতে পারে না, তার মানে এর সব থেকে যে কম ভ্যালু হতে পারে সেটা কত হতে পারে 0। তাহলে √r এম আর, ঠিক আছে, মাইনাস √r এন আর সমান কত হতে পারে 0 হতে পারে, হোল স্কোয়ার সমান কত হতে পারে 0। এখান থেকে দেখো আমি কি পাবো √r এম আর সমান √r এন আর পাবো, কারণ মাইনাস এন আর ওপরে গিয়ে প্লাস এন আর হয়ে যাবে। তাহলে যদি আমার বর্গমূলগুলো উঠে যায় তাহলে এম আর সমান কি পাবো এন আর। এটাই তোমার সর্বোচ্চ প্রবাহ মাত্রা পাওয়ার শর্ত, ঠিক আছে। আর সর্বোচ্চ প্রবাহ কত হবে না আই ম্যাক্স সমান কত হবে না এম এন ই থাকলো বাই এই ভ্যালুটা তো 0 হয়ে যাচ্ছে, আর এখানে কত হবে 2 √r এম আর ইন্টু কত হলো এন আর হলো, ঠিক আছে। এবারে দেখো এম আর যা এন আর তা যে কোনো একটা ভ্যালু বসাতে পারো, তাহলে এম এন ই বাই 2 √r এম আর লিখলাম, আর এন আর এর জায়গায় মনে করো এম আর বসিয়ে দিলাম, এম আর যদি বসিয়ে দিই তাহলে এম স্কোয়ার আর স্কোয়ার হয়ে যাবে, তার মানে এম এন ই বাই কত হবে 2m ইন্টু আর হবে, এম এম ক্যান্সেল আউট হবে, তাহলে এন ই বাই কত দাঁড়াবে 2r, এন ই বাই 2r, বুঝতে পারলে। তাহলে এটা হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে প্রবাহ মাত্রা হবে, ঠিক আছে। চলে আসবো দেখো এর পরের অঙ্কটাতে, দেখো এর পরের অঙ্ক একটা রয়েছে, ঠিক আছে, এর সাথেই মনে হয় রয়েছে, দেখো হ্যাঁ এর সাথেই রয়েছে 2-এর দাগে। 2-এর দাগে কী বলছে দেখো যে 3 ওহম মানের একটি রোধ আর এর মধ্য দিয়ে 10 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা পাঠাতে হবে। যদি প্রত্যেক কোষে তড়িৎচালক বল 10 ভোল্ট ও আভ্যন্তরীণ রোধ 1 ওহম হয় তাহলে সর্বনিম্ন কটি কোষ দরকার হবে, ঠিক আছে, আর আর এর ব্যয়িত ক্ষমতা নির্ণয় করতে আমাকে বলেছে, ঠিক আছে। তাহলে দেখো এটা যদি করতে চাই মনে করলাম আগের মতো চিত্রটা, মনে করলাম আমার কাছে অনেকগুলো হচ্ছে কি রয়েছে কোষের হচ্ছে শ্রেণী সমবায় রয়েছে, হ্যাঁ সেগুলোকে আবার অনেকগুলো সমান্তরাল সমবায় কী করা রয়েছে যুক্ত করা রয়েছে, ঠিক আছে, হ্যাঁ ডট 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 করে এখানে অনেকগুলো সারিও রয়েছে, ঠিক আছে। তাহলে অনেকগুলো সারি যদি থাকে আর বাইরের একটা রোধ কত সঙ্গে যুক্ত আছে, বাইরের একটা রোধ আর এর সঙ্গে ক্যাপিটাল আর এর সঙ্গেও যুক্ত আছে, ঠিক আছে। মনে করলাম যে এদিকে n সংখ্যক কোষ রয়েছে আর এদিকে m সংখ্যক সারি রয়েছে, ঠিক আছে, m সংখ্যক সারি রয়েছে। তাহলে দেখো প্রত্যেকটার যদি আভ্যন্তরীণ রোধ 1 ওহম করে হয়, বলেছে না প্রত্যেকটা হচ্ছে আভ্যন্তরীণ রোধ কত 1 ওহম করে, তাহলে এদিকে 1 1 1 সবগুলো শ্রেণীতে রয়েছে, তার মানে n সংখ্যক n গুণিতক 1, তাহলে n বেরোবে। এই nগুলো আবার কিসে রয়েছে প্যারালালে রয়েছে, এই nগুলো কিসে রয়েছে প্যারালালে রয়েছে, বা তুমি আর করে ধরে নাও না, তাহলে দেখো কত হবে এন আর। আর যদি এর তুলরোধ আর ড্যাশ ধরি তাহলে আর ড্যাশ সমান কত বেরোবে 1/r ড্যাশ সমান বেরোবে দেখো 1/n আর
প্লাস 1/nr প্লাস করে করে কত যাবে m সংখ্যক যাবে, তাই না? তার মানে কত বেরোবে m/nr। তাহলে r ড্যাশের ভ্যালু কত বেরোবে nr বাই হচ্ছে m বেরিয়ে গেল, ঠিক আছে। এবারে দেখো i সমান আমরা কি জানি, মোট তড়িৎচালক বল। মোট তড়িৎচালক বল কত, ne, প্যারালালগুলোকে তো কনসিডার করা হবে না, তাহলে ne বাই কত হচ্ছে, এগুলোর প্রত্যেকটা হচ্ছে ই আর হচ্ছে আভ্যন্তরীণ রোধ আর। তাহলে ne বাই হচ্ছে তোমার কত রয়েছে, মোট রোধ হবে। তাহলে এটা কার রোধ, এইটার রোধ, তার সঙ্গে এখানে একটা বাইরের একটা আর সমান্তরাল সমবায় রয়েছে, তার মানে nr বাই m প্লাস কত হয়ে যাবে, আর হয়ে যাবে। লসাগু দেখো m হবে, ওপরে তুলে দাও, mne বাই কত আসছে, mr প্লাস nr হলো, ঠিক আছে। এবারে দেখো ন্যূনতম কোষের কথা যদি বলি, তার মানে আমার এর ভেতর দিয়ে সর্বোচ্চ প্রবাহ মাত্রা পেতে হবে, আয়ের মানটা সর্বোচ্চ হতে হবে। আর এক্ষুনি দেখো সর্বোচ্চ প্রবাহ মাত্রা শর্ত কি বের করলাম, mr সমান nr হয়। তাহলে সর্বোচ্চ প্রবাহ মাত্রা যদি পাই, তাহলে আমার এক্ষেত্রে mr সমান কত হবে, nr হবে। তার মানে দেখো m এর ভ্যালু কত, m এর ভ্যালু আমি জানি না, ঠিক আছে, m এর ভ্যালু কি আমি জানি না। তাহলে m গুণিতক ক্যাপিটাল আর এর ভ্যালু কিন্তু জানি, ক্যাপিটাল আর এর ভ্যালু কত বলছে, দেখো 3 ওহম মানের 3 ওহম, তাহলে 3 সমান n এর মান আমি জানি না, স্মল আর এর মান কত বলছে, স্মল আর এর মান হচ্ছে 1 অ্যাম্পিয়ার, তাহলে 1। এখান থেকে দেখো আমি কি পাচ্ছি, n সমান কত পেলাম, 3m পেলাম, n সমান কত পেলাম, 3m। তাহলে সর্বোচ্চ প্রবাহ মাত্রা যদি i ম্যাক্স মনে করি, i ম্যাক্স সমান কত হবে, i ম্যাক্স সমান দেখো mne ওপরে থাকলো mr প্লাস nr, mr যা nr তা, ঠিক আছে। তাহলে 2mr লিখতে পারি আমি, তাহলে mm ক্যান্সেল আউট হবে, ঠিক আছে। তাহলে ne বাই কত পাবো, 2r পাবো। এবার i ম্যাক্সের ভ্যালু কত, দেখো 10 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা দিতে হবে, তাহলে i ম্যাক্সের ভ্যালু হচ্ছে 10 সমান n এর ভ্যালু দেখো, n এর জায়গায় 3m বসাবো, তাহলে 3m, ঠিক আছে, ইন্টু দেখো কত রয়েছে, ই রয়েছে, ঠিক আছে, 3m ইন্টু কত রয়েছে, ই রয়েছে, তাই না? তাহলে সরি, তাহলে n এবার দেখো ইর ভ্যালু কত দেওয়া আছে, ইর ভ্যালু দেখো বলছে 10 ভোল্ট করে, তার মানে 3m ইন্টু 10 বাই 2 ইন্টু আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু 3 অ্যাম্পিয়ার, তাহলে আর এর ভ্যালু কত হয়ে গেল 3। দেখো 3 3 কেটে গেল, 2 5 এ 10, 5 2 এ 10, তাহলে এখান থেকে m সমান কত বেরোবে, m সমান কত বেরোলো, m সমান 2 বেরিয়ে গেল। m সমান যদি 2 বেরিয়ে যায়, দেখো n সমান 3m ছিল, তাহলে n সমান কত বেরোবে, 3 গুণিতক 2, তার মানে 6 বেরোবে, ঠিক আছে। তাহলে দেখো কি বেরোলো আমার কাছে, বেরোলো আমার কাছে যে m সমান 2 বেরোলো। তাহলে n সমান কত ছিল, 3m, তার মানে 3 গুণিতক 2, তার মানে 6। তাহলে মোট কোষ কত লাগবে, 6 2 কত, 12টি কোষ হচ্ছে মোট লাগবে, ঠিক আছে। তারপরে দেখো কি বলছিল, আরেকটা কোশ্চেনের সঙ্গে আছে যে আর এর ব্যয়িত ক্ষমতা নির্ণয় করো। তাহলে আর এর যে ব্যয়িত ক্ষমতা হবে, সেই ব্যয়িত ক্ষমতার সূত্র হচ্ছে ব্যয়িত ক্ষমতা P সমান হচ্ছে I0² ইন্টু আর, ক্যাপিটাল আর। I0 ভ্যালু কত বেরোলো, I0 ভ্যালু বেরিয়েছে, আমাকে I0 ভ্যালু দেওয়া আছে কত, 10 অ্যাম্পিয়ার, তাহলে 10 স্কোয়ার গুণিত ক্যাপিটাল আর এর মান দেওয়া আছে 3 ওহম, তাহলে 103 কত বেরোবে, 300 ওয়াট। এটাই তোমার হয়ে যাবে আরেকটা উত্তর, ঠিক আছে। তাহলে আমাদের কিন্তু 17 দাগের কোশ্চেন শেষ হয়ে গেল। পরে চলে আসছি দেখো আমাদের হচ্ছে অথবার আই এরটা, ঠিক আছে, অথবার আই, 17 দাগের অথবার আই। একটা অঙ্ক দিয়েছে, কি বলছে, 3টি তামার তারের টুকরো দৈর্ঘ্যের অনুপাত 2:3:4। তাহলে দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে, ঠিক আছে। আমি মনে করলাম যে 3টে টুকরোর দৈর্ঘ্য কত কত, দেখো 2:3:4 ছিল। আমি ধরে নিলাম প্রথমটার দৈর্ঘ্য L1 সমান 2L, আর L2 সমান 3L, আর L3 সমান কত, 4L ধরে নিলাম। তারপরে দেখো বলছে তাদের ব্যাসের অনুপাত, ঠিক আছে, ব্যাসের অনুপাত কত, 4:5:6। মনে করলাম D1 সমান 4 হচ্ছে D, D2 সমান 5D, আর D3 সমান হচ্ছে 6D মনে করলাম, ঠিক আছে, মনে হয়ে গেল ব্যাসের অনুপাত। তাহলে দেখো ব্যাসার্ধ কত বেরোবে, ব্যাসার্ধ মানে অর্ধেক করতে হবে। দেখো অনুপাত দেওয়া আছে মানে অর্ধেক করা যায়, না করাতে ওটা ধরলেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তাহলে প্রথম তারের যে রোধটা বেরোবে R1 মনে করি, R1 সমান কি হয়, আর সমান আমরা কি জানি, আর সমান রো ইন্টু L/A, রো ইন্টু L/A। তাহলে R1 সমান কত বেরোবে না, রো ইন্টু L1 বাই কত হবে, A1, তাহলে রো ইন্টু L1 মানে কত, 2L, তাহলে 2L ডিভাইডেড বাই পাই ইন্টু আর এর স্কোয়ার, তার মানে 4D, তার কি হবে, হোল স্কোয়ার। তার মানে রো ইন্টু 2L বাই 4 4 16 পাই D স্কোয়ার বেরিয়ে গেল, ঠিক আছে, 16 পাই
ডি স্কোয়ার। ঠিক আছে, নেক্সট দেখো R2 যদি বলি, R2 সমান কত হবে না রো ইন্টু L2/A2, তার মানে রো ইন্টু 3L/পাই ইন্টু 5D এর হোল স্কোয়ার, তার মানে রো ইন্টু 3L/পাই ইন্টু 25D স্কোয়ার। R3 কথা যদি বলি, ঠিক আছে, R3 সমান রো ইন্টু কত বেরোবে, রো ইন্টু হচ্ছে L3/A3, তাহলে রো থাকলো, L3 মানে কত, L3 মানে দেখো 4L, তাহলে 4L ডিভাইডেড বাই পাই ইন্টু 6D এর কী হবে হোল স্কোয়ার হবে, তার মানে রো ইন্টু 4L/পাই ইন্টু 36D স্কোয়ার হয়ে গেল। ঠিক আছে, এবারে দেখো সেগুলোকে কী বলেছে, দেখো সেগুলোকে সমান্তরাল সমবায় যোগ করা আছে। দেখো হ্যাঁ এই যে সমান্তরাল সমবায় যুক্ত করা আছে, তাহলে যে তুল্য রোধটা সেটাকে আমি মনে করলাম আর, তাহলে 1/r সমান কত হবে না 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3, তাহলে যোগ যদি করি সবগুলো উল্টাবে, উল্টে গেলে দেখো 16πD স্কোয়ার ওপরে চলে যাবে, তাই না, তাহলে 16πD স্কোয়ার ওপরে চলে গেল, নিচেতে কি থাকলো রো L ইন্টু 2 প্লাস এটা 25D স্কোয়ার পাই ওপরে যাবে, তাহলে 25πD স্কোয়ার ওপরে চলে গেল, নিচে কত থাকলো রো L ইন্টু 3 প্লাস এটা কত হবে, এটা দেখো হবে যে 36πD স্কোয়ার চলে গেল ওপরে, নিচে থাকলো রো ইন্টু L ইন্টু 4 থাকলো, তাহলে দেখো সবগুলোতে পাইডি স্কোয়ার আছে, তাহলে পাইডি স্কোয়ারকে কমন নিয়ে নাও আর রো এলগুলোকে কমন নিয়ে নাও, কত থাকবে, আচ্ছা এটা কেটে দাও, 2 8 16, তার মানে 8 থাকলো, প্লাস 25 কত থাকলো 3 প্লাস 4 9 36 মানে 9 থাকলো। ঠিক আছে, তাহলে পাইডি স্কোয়ার বাই রো এল, এলসিএম কত হবে 3, গুণিতক করে দিচ্ছি, তাহলে 3 8 কত 24 প্লাস 25 প্লাস 3 9 27, তার মানে কত বেরোবে পাইডি স্কোয়ার বাই রো ইন্টু এল গুণিতক 7 5 12 4 16 6 হাতে 1 আর 6 1 7 76 কত বেরোলো 3। ঠিক আছে, এটা হচ্ছে 1/r এর মান, তাহলে আর সমান কত বেরোবে, আর সমান হচ্ছে তাহলে 3/76, 3/76 ইন্টু রো এল বাই পাইডি স্কোয়ার ওহম, এটা আর এর মান বেরোলো। এবারে দেখো মূল প্রবাহ মাত্রা কত বলছে, মূল প্রবাহ মাত্রা আমাকে বলেছে দেখো 5 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তাহলে মূল প্রবাহ মাত্রা 5 অ্যাম্পিয়ার, তাহলে প্রথম তারের ভেতর দিয়ে প্রবাহ মাত্রা কত যাবে, মনে করলাম আমি I1 প্রবাহ মাত্রা যাবে, I1 সমান কী হবে ভি বাই হচ্ছে R1, ভির মান কত, ভির মান হচ্ছে তোমার ভির মান কত, ভির মান হচ্ছে রো এল বাই পাইডি স্কোয়ার ইন্টু 15 হচ্ছে 76, 15 কত 76। ঠিক আছে, ইন্টু কত হবে পাইডি স্কোয়ার বাই, আচ্ছা এখানে ধরবে না ওপারে করি। ঠিক আছে, তাহলে প্রথমটার ভেতর দিয়ে মনে করলাম প্রবাহ মাত্রা কত না I1 সমান V1/R1, তাহলে V1/R1 হলো, তাহলে V1 এর মানটা বসিয়ে দাও রো এল বাই পাইডি স্কোয়ার ইন্টু 15 কত না 76। ঠিক আছে, ইন্টু পাইডি স্কোয়ার বাই রো এল, মানে R1 এর মান বসাচ্ছি, R1 ক্যাপিটাল R1 এর মান বসাচ্ছি, পাইডি স্কোয়ার বাই রো এল ইন্টু কত হবে না হচ্ছে 8 করে দাও। ঠিক আছে, সমান দেওয়া কত রো এল কাটলো, পাইডি স্কোয়ার কাটলো। ঠিক আছে, 4 2 8, 4 1 4, 4 9 36, তার মানে 15 দুগুণে 30 বাই কত হবে 19। ঠিক আছে, ক্যালকুলেশন করলে 1.579 অ্যাম্পিয়ার বেরোবে। ঠিক আছে, I2 যদি বলি তাহলে কত হবে V2/R2, তাহলে V2 এর ভ্যালু কত, V2 এর ভ্যালু হচ্ছে সবার ক্ষেত্রে একই V2। ঠিক আছে, রো এল। ঠিক আছে, আচ্ছা ভিটা বের করে দেখানো হয়নি, ভিটা একবার দেখিয়ে দিতাম, খেয়াল নেই আমার, তাহলে ভি সমান আমরা কি জানি I ইন্টু আর, তাহলে ভি সমান আইয়ের মান কত 5 অ্যাম্পিয়ার, তাহলে I ইন্টু আর, তাহলে দেখো 5 ইন্টু আর এর মান কত বেরিয়েছে, এটা বেরিয়েছে, তাহলে 3/76 ইন্টু রো এল বাই পাইডি স্কোয়ার, তার মানে 15/76 রো এল পাইডি স্কোয়ার, ওটা বসানো হচ্ছে, তাহলে রো এল পাইডি স্কোয়ার গুণিতক 15/76 ইন্টু R2 ভ্যালু কত বেরিয়েছিল, R2 ভ্যালু বেরিয়েছিল দেখো এই যে রো ইন্টু 3L বাই পাই 25D স্কোয়ার, এটা উল্টে যাবে, তাহলে কত হবে পাইডি স্কোয়ার বাই রো এল ইন্টু হচ্ছে 25/3 আসবে, রো এল কাটবে, পাইডি স্কোয়ার কাটবে, 3 5 15 হবে, তার মানে দেখো 25 5 125 বাই হচ্ছে 76, তার মানে কত আসছে 76 1 76 6 4 5 আর্মস্ট্রং অ্যাম্পিয়ার বেরোবে। ঠিক আছে,
I3 সমান কী হবে V3/R3 হবে, ঠিক আছে, সমান দেখো ভি এর মান কত রোয়েল বাই পাই ডি স্কোয়ার ইন্টু 15/76, ঠিক আছে, ইন্টু দেখো পাই R3 মান বসাচ্ছি পাই ডি স্কোয়ার বাই হচ্ছে রোয়েল গুণিতক 9 করে দাও, তাহলে এটা কাটবে এটা কাটবে, আর যাবে না, তাহলে 15/9 135 বাই হচ্ছে কত হবে 76, তাহলে 1.776 অ্যাম্পিয়ার হবে, ঠিক আছে, তাহলে এই অঙ্কটা তোমাদের হয়ে গেল, ঠিক আছে। চলে আসবো আমরা দেখো নেক্সট কোশ্চেনে। দেখো নেক্সট কোশ্চেন আমাদের কি বলছে, নেক্সট কোশ্চেন দেখো আমাদের যেটা হবে সেটা হচ্ছে 2 দেখে হুইস্টন ব্রিজ এর প্রতিমিত হওয়ার শর্তটি প্রতিষ্ঠা করো, ঠিক আছে। হুইস্টন ব্রিজ কখন প্রতিমিত হয়, দেখো হুইস্টন ব্রিজ বলতে কি না এরকমভাবে 4টে রোদ আছে, কটা রোদ আছে 4টে রোদ আছে, ঠিক আছে, 4টে রোদ আছে এরকমভাবে, আর মাঝখানে একটা গ্যালভানোমিটার লাগানো থাকে, ঠিক আছে। প্রতিমিত মানে কি এখান থেকে কোনো কারেন্ট যাবে না, এটা যদি পি মনে করি এটা কিউ মনে করো এটা আর মনে করো এস, তাহলে নিষ্পন্দ বিন্দুর শর্ত কী হয় P/Q সমান R/S হয়, এটা যে কোনো বইতে প্রমাণ দেওয়া আছে তোমরা করে ফেলতে পারবে, ঠিক আছে। চলে আসছি দেখো আমাদের 18 দাগে, দেখো বলছে এল সাবেশাঙ্ক বিশিষ্ট আই প্রবাহ মাত্রা বহনকারী আবেশকুণ্ডলীতে সঞ্চিত শক্তির রাশিমালা প্রতিষ্ঠা করো, এগুলো বইতে আছে পেরে যাবে, যে একটা অঙ্ক আছে দেখো এটা আমি করে দিচ্ছি। একটি এসি তড়িৎচালক বলের সমীকরণ ই সমান এত, এর বিভবের আরএমএস মান এবং কম্পাঙ্কের মান নির্ণয় করো, ঠিক আছে। তাহলে দেখো এটা হচ্ছে 18 দাগের 2, ই এর মান কত বলছে ই সমান 200 sin 1000 টি ভোল্ট, তাই তো এই কথাটা বললো। এবার এখানে আমায় কিসের মান বের করতে বলছে, এখানে আমাকে বের করতে বলছে কিসের মান না, এখানে আমাকে বের করতে বলছে যে হচ্ছে আরএমএস মান আর হচ্ছে কম্পাঙ্কের মান, ঠিক আছে। তাহলে আরএমএস এর মান যদি আমি বলি যে ই আরএমএস সমান কী হয়, ই সমান হয় যে E0/√2, E0 ভ্যালু কত 200, তার মানে 200 বাই হচ্ছে √2, তাহলে দেখো 200 উপরে √2 দিয়ে গুণ করলাম, নিচে √2 গুণিতক √2 হয়ে গেল, ঠিক আছে, তার মানে 200 গুণিতক √2/2 হলো, ঠিক আছে। তাহলে কাটাকাটি করলে তাহলে 100 দাঁড়াবে, তার মানে কত দাঁড়াবে 100√2 ভোল্ট, ঠিক আছে। বইতে 110 উত্তর দেওয়া আছে কিন্তু এটা 100 হবে, ঠিক আছে। তারপরে যেটা তোমাকে আমাদেরকে যেটা জিজ্ঞেস করেছে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে তোমার যে সেটা হচ্ছে তোমার যে কম্পাঙ্কের মান, ঠিক আছে। কম্পাঙ্ক কী করে বের করব, দেখো ওমেগা টি সমান এই 1000 টি হয়, তাহলে ওমেগা টি সমান 1000 টি, টি ক্যান্সেল আউট হলো, ওমেগা সমান কত বেরোলো 1000, আর এন তোমার হচ্ছে এন সমান অর্থাৎ কম্পাঙ্ক সমান 1/, কি হয় 1/T হয়, 1/T হয়, ঠিক আছে, 1/T। আবার দেখো 1/T যে হয়, টি মানেই হচ্ছে আবার কত, টি মানে হচ্ছে 2 পাই/ওমেগা, টি মানে কত 2 পাই/ওমেগা, তাহলে 1/2 পাই/ওমেগা, তার মানে ওমেগা বাই কত হবে 2 পাই, ওমেগার মান কত 1000, তাহলে 1000 বাই কত হবে 2 পাই, তাহলে 2 দিয়ে কেটে দাও কত বেরোবে 500, তার মানে 500 বাই হচ্ছে পাই হার্জ। এটা একটা উত্তর, এটা একটা উত্তর, এটা একটা উত্তর, এটা ইআরএমএস এর মান, এটা হচ্ছে কম্পাঙ্কের মান, ঠিক আছে। চলে আসো দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, যে এলসিআর বর্তনীতে ব্যয়িত ক্ষমতা রাশিমালা বইতে পেয়ে যাবে, আর ব্যাসার্ধের একটি ধাতব চাকতি ওমেগা স্থির কৌণিক বেগে সুষম চৌম্বক ক্ষেত্রে লম্বভাবে ঘুরছে, চাকতির পরিধি ও কেন্দ্রের হচ্ছে মধ্যে বিভব প্রভেদ কত, এটাই করে দিই। ধাতব একটা চাকতি আছে 18 দাগের হচ্ছে অথবা হচ্ছে কত 2 দাগে, ব্যাসার্ধ কত বলছে চাকতির, ব্যাসার্ধ বলছে হচ্ছে আর একক, ঠিক আছে, আর কৌণিক বেগ কত, কৌণিক বেগ হচ্ছে ওমেগা, কৌণিক বেগ কত, কৌণিক বেগ সমান ওমেগা, ঠিক আছে। ওমেগা যদি হয়ে যায় তার মানে ব্যাপারটা কি করছে, এরকম একটা বৃত্তাকার চাকতি আছে ঘুরছে, আর ব্যাসার্ধের আছে, আর ওমেগা কৌণিক বেগ কী করছে ঘুরছে। এখানে আরেকটা কথা বলেছে দেখো যে কোথায় গেল, হ্যাঁ সুষম চৌম্বক ক্ষেত্র লম্বভাবে ঘুরছে, তাহলে চৌম্বক ক্ষেত্রটা এখান থেকে তলের উপরের দিকে বিটা কিন্তু কাজ করছে। তাহলে দেখো এখান থেকে যেটা আমি করতে পারবো সেটা হচ্ছে যে তড়িৎ ফ্লাক্সের পরিবর্তন, ঠিক আছে, তড়িৎ ফ্লাক্সের যে পরিবর্তনটা হবে, ফ্লাক্সের পরিবর্তন সমান কি হয়, সমান হচ্ছে চৌম্বক ক্ষেত্র গুণিতক ওই হচ্ছে চাকতিটার ক্ষেত্রফল, চাকতিটার কি হয় ক্ষেত্রফল, তাহলে বি গুণিতক দেখো আর ব্যাসার্ধের একটা চাকতি, তার মানে বি ইন্টু পাই আর স্কোয়ার হবে, ঠিক আছে। এবারে দেখো যে এপসিলং সমান, ঠিক আছে এপসিলং সমান কি হয় না, এপসিলংটা কি আমি বলি, এপসিলং হচ্ছে তোমার হচ্ছে ইনডিউসড ইএমএফ, ঠিক আছে, ইনডিউসড ইএমএফ, হ্যাঁ আবিষ্ট তড়িৎচালক বল যাকে আমরা বলি। ই সমান কি হয় না বি
সমান কী হয়, যে এই যে ফ্লাক্সের পরিবর্তন মানে বি ইন্টু পাই আর স্কোয়ার ডিভাইডেড বাই কী হয় সময়, সময়টা কত, সময়টা মনে করো টি লিখেছে, ঠিক আছে। তাহলে এখান থেকে কত বেরোবে, বি পাই আর স্কোয়ার বাই টি, ঠিক আছে। আবার দেখো এটাকে লিখতে পারি কি, যে বি পাই আর স্কোয়ার ইন্টু এফ, যেহেতু টি ইজিক্যাল টু কী হয় 1/f হয়, টি ইজিক্যাল টু কী হয় এফ হয়। আবার দেখো এফ সমান কত হয়, এফ সমান হচ্ছে ওমেগা বাই 2 পাই হয়, একটু আগে বলছিলাম। তাহলে সেই ভ্যালুটা যদি এখানে বসাই কী পাবো আমি, না বি পাই আর স্কোয়ার এফের জায়গায় ওমেগা বাই 2 পাই, ঠিক আছে। পাই পাই ক্যান্সেল আউট হলো, তার মানে কী পড়ে থাকলো হাফ বি ওমেগা আর স্কোয়ার, এটাই তোমার বিভব প্রভেদ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটাই তোমার কী হয়ে যাবে, বিভব প্রভেদ কিন্তু হয়ে যাবে। চলে আসবো দেখো আমরা পরের কোশ্চেনে। পরের কোশ্চেন বলতে 18 দাগের কিন্তু হয়ে গেল সবগুলো, 19 দাগের কোশ্চেনে চলে আসবো। 19 দাগের কোশ্চেন কী বলছে, যে প্রমাণ করো আলোক রশ্মি যদি সমবর্তন করে প্রতিফলকের ওপর আপতিত হয় তবে প্রতিফলিত রশ্মি ও প্রতিসিত রশ্মি পরস্পরের মধ্যে সমকোণ উৎপন্ন করে, ঠিক আছে। তাহলে 19 দাগের একের প্রমাণটায় চলে আসি, ঠিক আছে। 19 দাগের একের প্রমাণ, ঠিক আছে। 19 দাগের 19 হচ্ছে একের প্রমাণে চলে আসি। দেখো কি বলছে, বলছে কি যে প্রতিফলনের সময় কাচপৃষ্ঠে প্রতিফলনের সময় আলো যদি পূর্ণ সমবর্তিত হয় তাহলে মানে প্রতিফলন কোণ এবং হচ্ছে প্রতিফলিত রশ্মি এবং প্রতিসিত রশ্মির মধ্যে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তাহলে দেখো ব্রুস্টারের সূত্র অনুযায়ী আমরা জানি যে সমবর্তন কোণ যদি পি হয়, ঠিক আছে, এই পি এর মানটা কার সঙ্গে সমান হয়, না পি এর ট্যানজেন্টের মানটা সংখ্যাগতভাবে প্রতিফলক মাধ্যমের প্রতিসরাঙ্কের সঙ্গে সমান হয়। তাহলে প্রতিসরাঙ্কটাকে আমি কি ধরে নিলাম, প্রতিসরাঙ্কটাকে আমি মিউ ধরে নিলাম। তাহলে এখান থেকে দেখো আমি কি পাবো, মিউ সমান ট্যান পি পাবো। এটা হচ্ছে ব্রুস্টারের সূত্র অনুযায়ী, কার সূত্র অনুযায়ী, ব্রুস্টার্সের সূত্র অনুযায়ী আমি মিউ সমান ট্যান পি লিখতে পারি, ঠিক আছে। এবার যদি আমি একটা ছবি আঁকি, মনে করো যে ছবি আঁকছি একটা, যে আমার কাছে এক্স ওয়াই একটা তল আছে, মানে এর নিচে হচ্ছে কাজ, উপরেটা হচ্ছে বাই। তাহলে এখান থেকে আলোক রশ্মি এসে পড়লো, ঠিক আছে। আলোক রশ্মি পড়ার পরে এটা হচ্ছে তার অভিলম্ব, ঠিক আছে, এটা এন, এটা হচ্ছে মনে করো এ, ঠিক আছে। এখানে একটা কোণ তৈরি করবে, ঠিক আছে, এখানে একটা কোণ তৈরি করবে, সেই কোণটা এখান থেকে আবার কি হবে, আলোক রশ্মিটা প্রতিসৃত হবে, যেহেতু এর প্রতিসরাঙ্ক কম এর প্রতিসরাঙ্ক বেশি, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসছে, কোণটা কী হয়ে যাবে, ছোটো হয়ে যাবে। মনে করলাম এটা আই কোণ, তাহলে এটা কত হবে আর কোণ, ঠিক আছে। আর এটাই তখন আবার কী কোণ, এটাই আমার হচ্ছে আবার পি কোণ। তাহলে এটা পি হলে প্রতিফলিত রশ্মিটাও পি কোণ তৈরি করবে। তাহলে এটা যদি আমি বি নাম দিয়ে দিই, ঠিক আছে, আর এই বিন্দু যদি ও হয় আর এটা যদি সি হয়, তাহলে বি ও সি কোণ এটা আমাকে 90 ডিগ্রি প্রমাণ করতে হবে এখানে, ঠিক আছে। তাহলে প্রতিফলনের নিয়ম অনুযায়ী এই কোণটা আর এই কোণটা সমান, এই কোণটা আর এই কোণটা কত সমান। তাহলে মিউ সমান আমি কি লিখতে পারি, সাইন কোণ এ ও এন কোণ, মানে কত হবে না পি, সাইন পি হয়ে গেল, ডিভাইডেড বাই সাইন কোণটা না এন ড্যাশ ও সি কোণ, মানে সাইন কত হয়ে যাবে আর, তাহলে সাইন পি বাই সাইন আর। তাহলে মিউ আবার কার সঙ্গে সমান, ট্যান পি এর সঙ্গে সমান, তাহলে ট্যান পি সমান সাইন পি বাই সাইন কত আর, সাইন পি বাই কত হবে সাইন আর। তাহলে দেখো ট্যান পি মানে কি লিখতে পারি, ট্যান পি মানে সাইন পি বাই হচ্ছে কস পি লিখতে পারি, সমান কত আছে সাইন পি বাই হচ্ছে কস, সাইন পি বাই সাইন হচ্ছে আর আছে, ঠিক আছে, সাইন হচ্ছে কত আছে আর আছে। তাহলে দেখো সাইন পি ক্যান্সেল আউট হবে, এখান থেকে আমি কি পাবো, এখান থেকে আমি পাবো যে কস পি সমান হচ্ছে সাইন আর পাবো, তাই তো। আবার দেখো তাহলে কস পি সমান কত পেলাম সাইন আর, ঠিক আছে। তাহলে দেখো কস পির জায়গায় লিখতে পারি, দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস পি লিখতে পারি, সমান হচ্ছে সাইন আর। তাহলে এখান থেকে আমি কি পাবো, যে আর সমান 90 ডিগ্রি মাইনাস পি পেলাম। তাহলে এখান থেকে দেখো আর প্লাস পি সমান কত ডিগ্রি হবে 90 ডিগ্রি, আর আরটা কী কোণ, আরটা হচ্ছে আমাদের এই যে হচ্ছে প্রতিসরণ কোণ, ঠিক আছে। আর পিটা কী ছিল, পিটা হচ্ছে আমাদের যে হচ্ছে সমবর্তন কোণ। তাহলে তাদের যে যোগফলটা কত ডিগ্রি হলো 90 ডিগ্রি হলো, তার মানে এটাই হচ্ছে আমার কি 90 ডিগ্রি, এটা আর এটা মিলে 90 ডিগ্রি, এটা টোটাল 180 ডিগ্রি, ঠিক আছে। এখানে দেখো এটা আর পি মিলে 90 ডিগ্রি, টোটালটা 180 ডিগ্রি, তাহলে এই কোণটা কত হবে 180 থেকে এই দুটো যোগ করে বাদ দিতে হবে, তাহলে 180 থেকে 90 বাদ গেলে এটাও কত ডিগ্রি হবে 90 ডিগ্রি কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তারপরে দেখো পরের কোশ্চেন কি বলছে, পরের কোশ্চেন বলছে দেখো যে
হাইগেন্সের নীতির সাহায্যে প্রতিসরণের স্নেলের সূত্রটি প্রতিষ্ঠা করো। এটা বইতে পেয়ে যাবে। তারপরে বলছে দেখো ফ্রনফার অপবর্তন এবং ফ্রেনেল অপবর্তনের মধ্যে দুটি পার্থক্য লেখো। ঠিক আছে, এগুলো সব তোমরা বইতে পেয়ে যাবে। আলোর ব্যতিচার উৎস এগুলো সব বইতে পেয়ে যাবে। যদি না পাও কোশ্চেন নাম্বার ধরে আমাকে কমেন্ট সেকশানে বলে দেবে, আমি সেগুলোর অ্যান্সার পরের ভিডিওতে, আমি নেক্সট ভিডিওতে কিন্তু দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওতে মোটামুটি এ পর্যন্তই, কারণ আমরা অলরেডি একটা সেট সম্পূর্ণ শেষ করে ফেলেছি। আর এই কোশ্চেন পেপারে যদি পিডিএফ পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমাদের জয়েন হতে হবে। সেখান থেকে কিন্তু পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর পরবর্তীতে আমরা এরকম টেস্ট পেপার সলিউশন রেগুলারলি আপলোড করব। তাহলে যদি